যদি রাজনীতিবিদদের মানসিকতা যদি থাকে এটা যে আমি পরাধীন থেকে আরেকজনের দাসত্ব করে আমি মানুষকে বুঝাবো যে আমি স্বাধীনতার পক্ষে, তাহলে ১ম এই আমি আমাকে উইক করে দিয়েছি। তো আমার কাছে যেটা মনে হয় আমার এনালাইসিস এ বলে যে আমাদের গোড়াতেই রাজনীতিবিদ যারা দেশ স্বাধীনতার সঙ্গে জড়িত ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন রাজনৈতিকভাবে, তখন তারা যদি সত্যিকার অর্থে সেই স্বাধীন চেতা মন থাকতো তাদের, তাহলে তারা কখনোই ভারতের এই আধিপত্যবাদ ওই সময় অ্যাকসেপ্ট করত না। তো সেখানেই আমরা আগে সারেন্ডার করে বসে আছি। ওই সময় আপনি খুব ভালো করে জানেন যারা সামরিকভাবে নেতৃত্ব দিচ্ছিল, যেসব সেক্টরগুলোতে ফাইট করছিল, তারা কিন্তু এই ব্যাপারে একমত ছিল না এবং এটাতে অনেক কনফ্লিক্ট হয়েছিল এবং একটা পর্যায়ে জেনারেল ওসমানী রিজাইন করতে চেয়েছিলেন এবং রিজাইন করেছিলেন। এটা আমি জানি না আপনি হিস্ট্রিগুলো জানেন কিনা। পরবর্তীতে সব সেক্টর কমান্ডাররা মিলে বিশেষ করে জিয়া রহমান এরা সবাই মিলে কনভিন্স করে তাকে আবার ফিরিয়ে আনে। তো এখানেই আমাদের কনফ্লিক্টটা কিন্তু জন্ম থেকে শুরু। অনলি টাইম দ্যাট 75 এর 7 নভেম্বরের পরে যখন জিয়া রহমান ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেলেন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, তারপর পরবর্তীতে প্রেসিডেন্ট এবং পরবর্তীতে বিএনপির প্রধান এবং ইলেক্টেড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ওনার পিরিয়ডটাতে অনলি পিরিয়ড যেখানে ভারত ডাইরেক্টলি গভর্নমেন্টকে কন্ট্রোল করতে পারেনি। ইনফ্যাক্ট অনেক ইনস্টেন্স আছে যেখানে ভারতের স্বার্থকে উনি চ্যালেঞ্জ করেছেন এবং বাংলাদেশ স্বার্থকে তুলে ধরেছেন। এর মধ্যে আপনার আপনি নিশ্চয়ই জানেন পদ্মা গঙ্গা পানির ব্যাপারে ইউনাইটেড নেশনসে উনি নিয়ে গেছেন জিনিসটাকে, যেটা ভারত পছন্দ করেনি, চায়নি। মৃত্যু কিছুদিন আগে তালপট্টি নিয়ে একটা হচ্ছে, সেটা সেটা উনি স্ট্যান্ড নিয়েছেন। আমি মনে করি যে ওইটা অন্য কোনো সরকার হলে এই স্ট্যান্ডটা নিতেন না যেটা জিয়া রহমান নিয়েছিলেন। তো প্রতিটা ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইয়েতে আপনার সব জায়গাতেই ভারতের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে যে অনেক কিছু তখন স্ট্যান্ড করছে জিয়া রহমান এবং অর্থনৈতিকভাবে সবকিছুতেই উনি উনি ভারতের প্রেসক্রিপশন বা ভারতের অর্ডারে বা ভারতের ইয়েতে কোনো কিছু করেন নাই। তো ওই ইন্ডিপেন্ডেন্স যে ওনার ছিল এবং ওই সরকারের ছিল, সেইটার ইন্ডিপেন্ডেন্স ওইভাবে আর কেউ রাখতে পারেনি এবং রাখেনি। এবং পরবর্তীতে এমন একটা সাইকি আমাদের দেশে তৈরি করা হয়েছে এবং এটার জন্য আমি বলবো যে সকল আপনারা যাদেরকে বুদ্ধিজীবী বলেন, আমি যাদেরকে দেশের শত্রু বলি, হ্যাঁ, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, তারাই কিন্তু বাংলাদেশে এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে আমাদের জনগণের মধ্যে যে ভারত আমাদের বিশিষ্ট বন্ধু এবং ভারতের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং ভারতের স্বার্থ রক্ষা করে আমাদের কাজ, যে আমরা একটা তাদের প্রদেশ এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হলো দিল্লি, তাদের দাসত্ব নিয়ে আমাদের কাজ করে আমাদেরকে আগাতে হবে দেশকে। এই যে সাইকেলটা তৈরি করছে, আমি অত্যন্ত গর্বিত এত বছর সাইকেল তৈরি করার পরেও 24 সনে আমাদের ইয়াং জেনারেশন শো করছে যে এত কিছু পরেও তারা তাদের নৈতিকতা এবং তাদের ভিতরে যে মনতত্ত্ব যেটা ছিল যে ভারত বিরোধী এবং দেশকে স্বাধীনভাবে দেখার, সেটা ইনফ্লুয়েন্স করতে পারেনি এবং তার কারণে কিন্তু মুজিব ভাই, মুজিব ভাই, আপনি একটা কথা বলেছেন যে তথাকথিত বুদ্ধিজীবীরা এজন্য দায়ী। আপনার কি মনে হয় না বুদ্ধিজীবীরা তো রাজনীতি করে না, সরকার গঠন করে না? এক্ষেত্রে কি আপনি বলতে চাচ্ছেন বুদ্ধিজীবীদের চেয়ে রাজনীতিবিদরা অনেক অযোগ্য ছিল এবং মেরুদণ্ডহীন ছিল, যে বুদ্ধিজীবীদেরকে তারা চ্যালেঞ্জ করতে পারে না? আমার কথা হলো, প্রথম কথা হলো যে বাংলাদেশে আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, আসলে বুদ্ধিজীবী ডেফিনেশনটা কি, তাদের দায়িত্ব কি একটা দেশের জন্য। একটা রাজনীতিবিদ তাদের স্বার্থে অনেক কিছু করতে পারে, সে বুদ্ধিজীবী হলো একমাত্র, এবং সাংবাদিক যারা নিজেকে জার্নালিস্ট বলে বলেন, যারা নিজেকে বলেন যে তারা সাংবাদিক, শিক্ষাবিদ, পেশাজীবী, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। তাদেরকে বলি, তো তাদের একটা দায়িত্ব আছে দেশের ব্যাপারে। একটা রাজনৈতিক সরকার অনেক সময় ভুল করতে পারে তাদের স্বার্থেই, আমি ধরে নিলাম তাদের ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে ভুল করবে, তাদেরকে উইদিন এ ট্র্যাক রাখার দায়িত্ব হলো এই বুদ্ধিজীবীদের। এবং মুজিব ভাই, মুজিব ভাই, একটা কথা, আপনি আর আমি যদি এই আপনার ন্যারেটিভটাকে আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে আমাদের এটাই অ্যাকসেপ্ট করতে হবে, আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ভালো কাজ করার মতো কোন রাজনৈতিক নেতা বা সরকারি কর্মকর্তা সরকারে আসে নাই কখনো, যারা বুদ্ধিজীবীদের চেয়ে যোগ্য এবং বুদ্ধিজীবীদেরকে যারা চ্যালেঞ্জ করতে পারত? দুই একজন আসছে, তারা দুই একজন চ্যালেঞ্জ করার চেষ্টা করছে এবং ওদেরকে সাংঘাতিক ভাবে অপদস্থ করা হচ্ছে।
সকল বুদ্ধিজীবীরা তাদের জন্য দাঁড়ায় নেই। যেমন একটা এক্সাম্পল দিয়ে মাহমুদুর রহমানের কথাই ধরেন আপনি। মাহমুদুর রহমান যখন ওই সকল শাহবাগ জাগরণ মঞ্চের এগেনস্টে দিয়ে দিল, উনি একজন সাংবাদিক, একটা পত্রিকার এডিটর, এবং উনি অত্যন্ত যোগ্য একটা ব্যক্তি, ইঞ্জিনিয়ার। তার পক্ষে না ইঞ্জিনিয়াররা দাঁড়াইছে, পেশাজীবীরা দাঁড়ায় তার পক্ষে, তার পক্ষে সাংবাদিকরা জানায় নাই, তার পক্ষে আলেম ওলামা যাদের জন্য উনি ফাইট করতে তারা দাঁড়ায় নাই, তার পক্ষে কেউই দাঁড়ায় নাই। পারফেক্ট। মুজিব ভাই আমি আপনাকে বলি, আমি যতদিন লোকজনকে ইন্টারভিউ করি, দিস ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট এক্সাম্পল গিভেন বাই ইউ। আপনি বলছেন ডক্টর মাহমুদুর রহমান যখন দাঁড়িয়ে গেছে, মাহমুদুর রহমানকে কেউ সাপোর্ট করে নাই, কিন্তু আপনি এ ধরনের এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলতে পারবেন যিনি এমপি হয়েছে অথবা মন্ত্রী হয়েছে, হয়ে এই বুদ্ধিজীবীদেরকে চ্যালেঞ্জ করেছে, এমন কি কেউ আছে? না, একমাত্র লোক যে বুদ্ধিজীবীদেরকে মানে ডাইরেক্ট না করলে নানাভাবে চ্যালেঞ্জ করেছিল জিয়া রহমান। যে উনি ওনার ইয়েতে, আপনি নিশ্চয়ই জানেন, উনি একটা কথা বলছিলেন যে আমি আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এটা অর্থ এই না যে উনি কোনো কারচুপি করে কোনো কিছু করে ডিফিকাল্ট করবে। উনি ওনার পলিটিক্যাল ন্যারেটিভটাকে চেঞ্জ করে দেশের পক্ষে নিয়ে এসে এমন ডিফিকাল্ট করবে যে স্বার্থান্বেষী পলিটিশিয়ানরা টিকতে পারবে না ওনার ইয়েতে। সেটা ছিল ওনার মেইন ইয়ে, পলিটিক্স। আই উইল মেক পলিটিক্স। ওকে, তাহলে মুজিব ভাই আপনি কি আমার সাথে একমত হবেন যে বুদ্ধিজীবীরা যত বুদ্ধিজীবী হোক, বুদ্ধিজীবীরা যত ইনফ্লুয়েন্সিয়াল হোক, তারা পাওয়ারফুল না এই সেন্সে, কারণ তারা এমপি মন্ত্রী হয় নাই। আর যারা এমপি মন্ত্রী হয়েছে তারা বুদ্ধিজীবীদের মতো লেখাপড়াও করে নাই, তাদের মতো দূরদর্শীও না, এবং তাদেরকে ওভাররুল করে একটা পলিসিকে অ্যাডপ্ট করার মতো যোগ্যতা এমপি মন্ত্রীদের ছিল না। আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি, আপনি বুঝবেন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা আসলে দুঃখজনক হলেও তারা তাদের স্বার্থে চলছে। আমি জানি কিছু জিনিস, যেমন ধরেন ইভেন কবি শামসুর রহমান থেকে শুরু করে বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী প্রতি মাসে তারা একটা টাকা পেত ইন্ডিয়ান গভর্নমেন্টের থ্রু, আওয়ামী লীগ থ্রু হাসিনা, তাদের কাছে টাকা আসতো, এবং এই জন্য তারা কোনোদিনই আওয়ামী ন্যারেটিভের এগেনস্ট এই দেশে এত ইয়ে করে নাই। একমাত্র বুদ্ধিজীবী বাংলাদেশে যে সত্যিকার অর্থে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে সে হলো আহমেদ সাফা। আহমেদ সাফাই প্রথম শেখ মুজিবের এগেনস্টে কথা বলছে, এবং আহমেদ সাফাকে মারার জন্য শেখ কামাল নিজে চেষ্টা করছে। এটা আপনি জানেন, এই বলাকা সামনে ওই বইয়ের দোকানগুলো ওখানে পালে বাচ্ছে সে, হ্যাঁ, তাকে মারার জন্য চেষ্টা করছে, কারণ সে একমাত্র বুদ্ধিজীবী বাংলাদেশের হিস্ট্রিতে যে সত্যিকার অর্থে মাথা নত করে নাই অল কাইন্ড অফ ফ্যাসিজমের এগেনস্টে। এরকম এক্সাম্পল আহমেদ সাফার মতো এখনকার জন্মানায় এক্সাম্পল হল মাহমুদুর রহমান। এছাড়া আমি খুব একটা বেশি লোকের নাম বলতে পারি না আপনাকে, যাকে আমি বলবো যে তারা সত্যিকার অর্থে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, জনগণের জন্য দাঁড়াইছে। আর আমাদের দেশে যারা ওই যে 157 জনের সিগনেচার দিয়ে চিঠি দেন, তারা সবগুলো হলো ওই খুশি কবিরের মতো, সবগুলো স্বার্থান্বেষী, তারা আরেক দেশের পক্ষে কাজ করে। আমাদের দেশের প্রফেসর থেকে শুরু করে তারা বেশিরভাগ হলো তারা নিজেদের স্বার্থ দেখে, এবং তারা তাদের, এবং যেই জন্য তারা শেখ মুজিবকে দেবতা বানাইছে তাদের স্বার্থের জন্য, ওই কোন পোস্টিং, প্রমোশন, টাকা পয়সা এগুলো নিয়ে তারা ইয়ে করছে। সুতরাং মুজিব ভাই আপনি কি এটা জানতেন যে খালেদ দালাল নির্মূল কমিটির জাহানার ইমামের ছেলে রয়ের থেকে পয়সা নিতে আমেরিকায় বসে? আপনি কি এটা জানতেন শাহরিয়ার কবির নিউ ইয়র্কের আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এসে রয়ের পয়সা নিতেন? আপনি কি এগুলো জানতেন? হাসান ইমাম পয়সা নিতেন, হাসান ইমামের বউ পয়সা নিতেন, খুশি কবির পয়সা নিতেন এই আমেরিকায় এসে। এরা সবাই এই রয়ের টাকায় এভাবে চলছে। এরা সবাই আওয়ামী লীগের টাকা নিচ্ছে, হাসিনা টাকা। আমি হাসিনার ক্লোজ লোকেরকে জানি যে উনি আলমারি খুলে এভাবে প্রতি মাসে টাকা পাঠাতে এদের কাছে, হ্যাঁ, আওয়ামী লীগ পিপল। তো সুতরাং এদেরকে এই জন্য এই সকল বুদ্ধিজীবীরা, আপনি একটা ঘটনা দেখান যেখানে সকল বুদ্ধিজীবীরা দাঁড়াইছে কখনো একটা অন্যায়ের বিরুদ্ধে? দাঁড়ায় না, কখনোই দাঁড়ায় না। আওয়ামী লীগ বেয়াদবি নিবেন না, আরেকজন লোকের কথা আমি বলতে মেনশন করতে ভুলে গেছি। চৌধুরী পেরোলে ছিল রয়, গাফফার চৌধুরী ওই যে লন্ডনে থেকে বুদ্ধিজীবী সাংবাদিক, এই লোকটা পয়সা নিত, মরার আগে পর্যন্ত পয়সা নিত, তার আজও টাকা পায় রয়ের কাছ থেকে। এরা সবাই। এই জন্য আমি এদেরকে সত্যিকার অর্থে আমি এদেরকে কখনোই বুদ্ধিজীবী বলে আমি গণ্য করি না, এবং তারা কোথায় কি স্টেটমেন্ট দিল এগুলো গার্বেজে ফেলে দেবো, আমি এগুলো পুরো দেখি না, কারণ দিস আর অল করাপ্টেড। আমাদের দেশে সত্যিকার অর্থে বুদ্ধিজীবী খুব কম তৈরি হচ্ছে,
যারা সত্যিকার বুদ্ধিজীবীর রোল প্লে করছে। আপনি এখানে একটা এক্সাম্পল বলি, যে মাহমুদুর রহমান কিন্তু বিএনপি গভর্নমেন্টের একজন লোক ছিল, কিন্তু মাহমুদুর রহমান যখন দেখবে বিএনপি রং করতেছে সে দাঁড়ায় যায়, বলবে সে যে দেখো সে কোনো পার্টির না, সে দেশের। এইভাবে প্রত্যেকটা বুদ্ধিজীবী তাই হওয়া উচিত। আপনাকে দেশকে প্রথমে ধরতে হবে, এবং এই আপনি যে বুদ্ধিজীবীরা যদি সত্যিকার অর্থে আগে আসে কথা বললে, এবং সাংবাদিক এরা যদি সত্যিকার অর্থে রোল প্লে করে, পেশাজীবীরা যদি সত্যিকার রাইট রোল প্লে করে, তাহলে বাংলাদেশে এই যে 53 বছর 54 বছর যা হয়েছে এত কিছু হতে পারতো না। তো আমি রাজনৈতিক দলের শুধু ফেলুর বলবো না, আমি ফেলুর বলবো বুদ্ধিজীবীদের। আমাদের সমাজে সত্যিকার অর্থে বুদ্ধিজীবী তৈরি হয় নাই, বা বুদ্ধিজীবী যে রোল হওয়া উচিত ছিল সকল বুদ্ধিজীবীদের, সেই রোল তারা প্লে করে নাই। তারা দে অল প্লে পলিটিক্যাল গেম, পলিটিক্যাল পার্টিকে খুশি করাই হচ্ছে তাদের কাজ। সো এইটাকে এই জন্য আমি পার্সোনালি, আপনারা তাদেরকে বুদ্ধিজীবী বলতে পারেন, বাট আমি তাদেরকে আসলে বুদ্ধিজীবী হিসেবে গ্রহণ করতে নারাজ। ওকে, মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। নিরুনিরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। নীরা, মুজিব ভাইয়ের আমি কথা বলছিলাম, বাংলাদেশের জন্মলগ্ন থেকে প্রত্যেকটা সরকার except during the time of জিয়া রহমান, এটা মুজিব ভাই বলছেন। মুজিব ভাই বলছেন এবং মুজিব ভাইয়ের আমি এক পাতায়, আমরা দুইজন একমত। স্বাধীনতার জন্মলগ্ন থেকে আজ অবধি প্রত্যেকটা সরকার পরোক্ষভাবে ভারতের ইনভলভমেন্ট দেশের সরকার পরিচালনায় মেনে নিয়েছে, এবং মেনে নেওয়ার একমাত্র কারণ হলো পতনের পরে এসব সরকারের এমপি মন্ত্রী সবাই ভারতে পালায়া যায়, কারণ ভারতের ইনভলভমেন্টটাকে তারা মেনে নিছে। মুজিব ভাই বলছে এর জন্য অনেকাংশে বুদ্ধিজীবীরা দায়ী। আমি বলছি এই জন্য যে বুদ্ধিজীবীরা তো এমপি মন্ত্রী হয় না, এমপি মন্ত্রী তো হয় রাজনৈতিক দলের লোকজন। এখন এমপি মন্ত্রীদের ভিতরে আমি আর মুজিব ভাই এমন কোন লোক খুঁজে পাই নাই যারা ভারতের অংশগ্রহণ বাংলাদেশ সরকারে এর বিরোধিতা করে, কিন্তু বুদ্ধিজীবীদের ভিতরে মুজিব ভাই মেনশন করছে একমাত্র ব্যক্তি মাহমুদুর রহমান সাহেব, যিনি কম্প্রোমাইজ করেন নাই, যিনি দেশের স্বার্থে দাঁড়িয়ে গেছেন। এটার উপরে আমি সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে একটা মতামত চাচ্ছি। জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। মুজিব ভাই যেটা বলেছেন, আমি মুজিব ভাইয়ের সাথে মানে পুরোপুরি একমত না হলেও আমি মোর দ্যান 75 আমি মুজিব ভাইয়ের সাথে একমত, মুজিব ভাই যে কথাগুলো বলেছে। কিন্তু আমার কথা হলো যে এই যে 71 বলা হচ্ছে, এই 71-এর যে ডিসিশন হয়েছে, 71-এর পর থেকে আজকে 54-55 বছর বাংলাদেশ যে সিস্টেমের উপর চলছে, যে এই আমাদের শুরুটা কোথা থেকে হয়েছে, এবং শুরুটা হওয়ার সময় তো কিছু কিছু স্তম্ভ তৈরি হয়েছে। তো সেই স্তম্ভগুলো নিয়ে আমাদের দেশ প্রধান যারাই আসছেন তারা কে কতটুকু কাজ করেছেন। ধরলাম সে 71-এর কথা, 71-এর যেসব আমাদের নেতা বা যেসব স্টুডেন্ট বা যেসব লিডার ছিল, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে এক্সপিরিয়েন্স যেটা ছিল, সেটা হয়তো বা তৎকালীন সময় তারা কম্পিট করে উঠতে পারেনি, যেটার প্রতিফলন এবং যেটা 24 এসে আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশের কার কোথায় গুণ, কার কোথায় দোষ, কার কোথায় মানে সহযোগিতা, যেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল, এটা আমরা ফিগার আউট করে ফেলেছি। তা এখন যে আমরা আমাদের দেশে বুদ্ধিজীবীদের কথা বলবো, আমাদের দেশে কি বুদ্ধিজীবী আছে? ওই 71 থেকে তো আমাদের দেশে বুদ্ধিজীবীরা তারা চুক্তিজীবী হয়ে গেছে। তাদের চুক্তির মাধ্যমে আমাদের দেশে তারা তাদের বুদ্ধির এক্সপ্লোর করেছে, যেটা আমাদের দেশের জন্য না, যেটা কখনই আমাদের দেশের পক্ষে কাজ করেনি, সেটা কাজ করেছে তারা ভারত হয়ে। তো 71-এর যে লিখিত, 71-এর পরে যে সংবিধানের উপর বাংলাদেশ প্রচলিত হয়েছে, তো সে সংবিধানটা কি? আমরা একটু গোড়াঘাটে গিয়ে ওখান থেকে চিন্তা করি, আজকে কেন বাংলাদেশ এই অবস্থায় চলবে? আজকে আমাদের বুদ্ধিজীবীদের কেন চুক্তিজীবী হতে হবে? আজকে আমাদের লিডারদের কেন চুক্তিভিত্তিক কাজ করতে হবে? এটা তো রাজনীতি না। একটা দেশের রাজনৈতিক দল এভাবে চলতে পারে না। তো সেটা বাধা কোথায় আছে? সে বাধাটা ফিগার আউট যখন করা হয়েছে, এখন আমরা
আমাদের সঠিক ট্র্যাকে এসে আমাদের দেশ কিভাবে রান করতে হয়, দেশের রাজনৈতিক দলের নিয়ম নীতি কিভাবে কি করতে হবে সেটা করে দিলে তারপর থেকে আমরা সেভাবে চলবো। নীরা, বাংলাদেশের স্বাধীনতার পরে আপনি যে সংবিধানের কথা বলেছেন, সংবিধানটা কামাল হোসেন সহ বেশ কিছু ভারতপন্থী লোকজনদেরকে দায়িত্ব দেওয়ার পরে আপনি জানেন কিনা জানি না, ব্রিটিশ ওল্ড কনস্টিটিউশন ফর ইন্ডিয়া এটাকে ওই ফটোকপি করে বাংলাদেশে এটাকে র্যাটিফাই করা হয়েছে। এবং কথা, ওই যে ভুয়া সংবিধানকে অ্যাড করছে ওইটার উপরে আবার আরেকটা অবস্টাকল তৈরি করছে। মুজিব যুদ্দিনরা ভারতের সাথে 25 বছরের চুক্তি করে বসে রয়েছে। বাংলাদেশের সংবিধান বসে ছিল ওই 25 বছরের দাসত্ব চুক্তি। ইটস এ ডিফারেন্ট ডায়ালগ। কিন্তু আজকের আপনাকে আমি বলি, এই যে বাংলাদেশের সরকার পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দল ভারতের পরোক্ষ অংশগ্রহণ বা পরোক্ষ ডিরেক্টিভ গ্রহণ করার কারণটা কি? মানে আওয়ামী লীগ সরকার গঠন করুক, তারা তাকায় দেখতেছে দেশের মধ্যে আছে, তারা দেখতেছে ভারতের ইনভলভমেন্ট আছে, তারা এটাকে রকে সরাইয়া দেবে না, ওই ইনভলভমেন্টকে বাদ দেবে না, রেদার ওইটাকে মেনে নিয়ে সরকার চালায়। এর কারণটা কি? জেকব ভাই, এর কারণটা তো ওই যে গোড়াঘাট। আপনি যদি একটা সিস্টেম তৈরি না করতে পারেন তাহলে আপনি কি করে আশা করবেন যে আপনার সিস্টেমেটিক ওয়েতে সবকিছু চলবে? একটা আইন প্রণয়ন করতে হবে আগে, দেন আইনটাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু এখন আমরা মুখে মুখে বলবো আর মনে প্রাণে ভালোবাসবো অন্য কাউকে, তাহলে তো এটা হবে না। আমাদের নৈতিক ভাবে আমরা যে একটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে থাকতে চাচ্ছি, সেখানে আমাদের নৈতিক যে বিষয়বস্তু আছে সেগুলো আমাদের আগে দরকার। সবকিছু আমাদের দেশ, আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসার লক্ষ্যে যেভাবে দেশ গঠন করতে হবে ঠিক তাই করা উচিত। তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা কি? আমরা বিয়ে করব একজনকে কিন্তু পরকীয়ার দিকে বেশি ভালোবাসা দেব, সাবজেক্টটা কি এরকম? এখন তারা তো নাকে খত শুরু থেকেই দিয়ে আসছে, যে নাকে খত দেওয়া হয়েছে সে নাকে খতটাই তো কেউ উঠাচ্ছে না। আমি এখানে আমাদের লিডারদের প্রথম সারিতে প্রথম 71-এর পর থেকে যারা ছিল তাদেরকে আমি দোষারোপ করতে চাচ্ছি না এই জন্য, তখনকার সময় আমাদের এই পূর্ব অঞ্চলের আপনি লিডারদের সংখ্যা দেখেন যে কত ছিল, তার ভিতরে দেখেন তারা কিন্তু ক্যাপচার করছে ফার্স্ট স্টুডেন্ট গুলো, ইউনিভার্সিটি ক্যাপচার করছে। তো এখন ইউনিভার্সিটিতে এখন আমাদের বয়স হওয়াতে আমরা বুঝতে পারি যে 20 থেকে 25 বছরের মধ্যে ছেলে মেয়েদের তাদের বুদ্ধির যে ভারত্ব, যেটা বুদ্ধির ভার কতটা হতে পারে, কতটা ঘনত্ব হতে পারে, আর একজন 40+ তার বুদ্ধির ঘনত্ব কতটুকু হতে পারে, এই বিষয়গুলো একটু বিবেচনা করে তখনকার আমাদের লিডার ছাত্র নেতা যারা ছিল তাদেরকে আমি দোষ দেব না, কিন্তু তাদের উপরে যারা ছিল আমি বলবো যে তারা তৎকালীন সময় সে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর ভারত যেটাই বলেন না কেন, তখনকার সময় আমরা এই পূর্ব পাকিস্তান থেকে আমাদের সংখ্যাগরিষ্ঠতা কম ছিল, বাংলাদেশে আমাদের সংখ্যা কম ছিল লিডিং এর, যার কারণে এটা হয়ে ওঠেনি। ওকে, আমি নীরা আপনার কাছে ব্যাক করছি। মুজিব ভাই, নীরা একটা কথা বলছে, আমাদের দেশের জন্ম লগ্ন থেকে একটা অভ্যাস তৈরি হয়েছে, আমরা বিয়ে করি একজনকে কিন্তু তার প্রতি আমাদের দায়িত্ব বাদ দিয়ে আমরা পরকীয়ার উপরে বেশি নির্ভরশীল হই। আমি এই কথাটাকে কেন টানলাম? 72-এ বা 73-এ বাংলাদেশের কনস্টিটিউশন রেটিফাই করা হয়েছে, কিন্তু এটাকে 25 বছরের দাসত্ব চুক্তি, ওই সংবিধান রেটিফাই করা হয়েছে ওইটাকে ওভাররুল করছে। এটা নিয়ে বাংলাদেশের কোন রাজনীতিবিদ, বাংলাদেশের কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এটার উপরে কেউ গুরুত্ব দেয় না। এখন তার ধারাবাহিকতায় নীরা বলতে চাচ্ছে যে আজকে ভারতের কর্তৃত্ব যেই সরকার করুক, ওই কর্তৃত্বটাকে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তারা মাইনা নেয়। নীরার এই উক্তি বা যুক্তি আপনি কি এর সাথে একমত নাকি অন্য কোনো কারণ আছে? আমার কাছে প্রথম কারণ মনে হয়, আমি নীরার সাথে এগ্রি করি, কিন্তু তার চেয়ে বেশি আমার কাছে কেন জানি মনে হয়
যে আমরা যাদেরকে মানে যারা আমাদের দেশের রাজনীতিবিদ, যারা ক্ষমতায় যায়, যারা পলিটিক্স করে বাংলাদেশে, তাদের মধ্যে খুবই কম আসছে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক। আপনি যদি 100% দেশপ্রেমিক না হন, আপনি যদি দেশপ্রেমিক না হন, তাহলে আপনি দেশের বিরুদ্ধে যত কিছুই হোক এগুলো আপনি অ্যাকসেপ্ট করে নেবেন আপনার স্বার্থে, আপনার দলীয় স্বার্থে। আর আপনি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হন, তাহলে আপনার দল কি বললো, আপনার সরকার কি চাইলো, তার চেয়ে বেশি আপনার কাছে আসবে দেশপ্রেম। এবং দেশপ্রেমের আলোকে যখন আপনার প্রত্যেকটা জিনিসকে দেখবেন, তখন পৃথিবীর যে কোনো শক্তি হোক তার এগেন্সে মাথা তুলে দাঁড়ানোর মতো আপনার সাহস থাকবে। তা আমাদের প্রথম জায়গায় আমরা কম্প্রোমাইজ করি। আমরা যদি আমাদের রাজনীতিবিদরা বরাবরই দেশপ্রেম নিয়ে কম্প্রোমাইজ করছে সবচেয়ে প্রথমে, তাদের কাছে দেশপ্রেমটা বড় নয়। তার কাছে সত্যিকার অর্থে দেশপ্রেম যদি বড় হতো, তাহলে আপনার গত 18 বছর হাসিনা সরকার এই সরকার টিকে থাকতে পারতো না, কোনোভাবে পারতো না। কারণ হাসিনা সরকার যত কিছু করছে, খুব কম রাজনীতিবিদ তার দলের, তার বাইরের সব জায়গাতেই বলবো, তারা ওগুলোকে অপোজ করার চেষ্টা করছে। সুতরাং আমার মানে ফান্ডামেন্টালি আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যারা রাজনীতি করে বেশিরভাগই হলো মুখে দেশপ্রেম, অন্তরে দেশপ্রেম নয়। এবং তারা ধরেই নিচ্ছে তাদের মেইন গোল রাজনীতি করার, মানুষকে সেবা করা, দেশকে সেবা করার না। তাদের মেইন গোল রাজনীতি করার হলো কি করে ক্ষমতা যাবে, কি করে নিজের সেবা করবে। যার কারণে আপনি দেখবেন আমাদের দেশের রাজনীতি দলগুলো একটা আমূল পরিবর্তন হচ্ছে। আপনার পাকিস্তান আমল থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন রাজনীতি করে কারা? বেশিরভাগ হলো ব্যবসায়ীরা রাজনীতি করে, এবং তারা দিন দিন কোটি কোটি টাকা, বিলিয়ন্স অফ ডলার মালিক হয়ে যায়। কিন্তু যারা রাজনীতি ছিল, যারা গ্রাসরুট লেভেলে রাজনীতি করছে, যেটা আগে হতো কি যে গ্রাসরুট লেভেলে যারা রাজনীতি করে তারা আস্তে আস্তে উপরে আসতো, নীতিতে নিত। কিন্তু বাংলাদেশের পুরো রাজনীতির সিস্টেমটা এমনই চেঞ্জ হচ্ছে যে আমরা কাদেরকে নিচ্ছে রাজনীতিতে? যার টাকা আছে, যে আমাকে টাকা দিতে পারবে, যে দলকে টাকা দিতে পারবে, যে 10 কোটি টাকা খরচ করে 150 কোটি টাকা যে চুরি করবে, তাদেরকে আমরা জেনে শুনে তাদেরকে আমরা রাজনীতি আনতেছি এবং তাদেরকে আমরা এমপি বানাচ্ছি, মিনিস্টার বানাচ্ছি। কিন্তু এর চেয়ে কি আপনার মনে হয় না ব্যবসায়ী শ্রেণীকে মানে রাজনীতিবিদ বানানোর বাইরেও এই ব্যবসায়ী শ্রেণী অর্থাৎ সকল পেশাজীবীরা বা ব্যক্তিজীবীরা একটা জিনিস চিন্তা করে, আমরা যদি বেশি পয়সা আর্ন করতে যাই, বেশি ক্ষমতা এনজয় করতে যাই এবং সবকিছুতে অবৈধভাবে কিছু একটা করতে চাই, তাহলে আমাদের ভরসা একটা, সেটা হচ্ছে ভারত। ভারতপন্থী যদি হই, ভারতের কল্যাণ যদি আমি কামনা করি, ভারতের পক্ষে যদি কাজ করি, সেটা যদি দেশের বিপক্ষেও হয়, তাহলে আমি ব্যাংকের লোন পাবো, প্রধানমন্ত্রী আমাকে বেশি সময় দিবে, গণভবনে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট করবে, প্রতি সপ্তাহে ভারতীয় হাই কমিশন আমার জন্য পার্টি দিবে। আপনার কাছে কি এইটা মনে হয় না? হ্যাঁ, তো একই রকম আমি সেটাই বলছি আপনাকে যে ফান্ডামেন্টালি প্রবলেমটা কোথায় হবে, সে দেশপ্রেমিক না। রাইট, সে দেশপ্রেমিক না, সেখানে আসল প্রবলেম। অর্থপ্রেমিক। যদি দেশপ্রেমিক হতো, আপনি যদি দেশপ্রেমিক, আপনি এখান থেকে আপনার কাজটা ছেড়ে আপনি এই সময় তো আপনার প্র্যাকটিস করতে পারতেন, ল প্র্যাকটিস করতে পারতেন। আপনি যে এখন ঘন্টার পর ঘন্টা এগুলো করতেছেন, কিসের জন্য করতেছেন? আপনার কেউ 2 পয়সা দেয় না। না, আপনি করতেছেন দেশের কথা চিন্তা করে, আমি কাজের মধ্যে দিয়ে আসতেছি কি কারণে? আপনার আমরা কিসের জন্য করতেছি এটা? আপনি তো আমার কাজ পর্যন্ত বলেন নাই যে ভাই আইসা 1 কাপ চা খেয়ে যান। না, না বলি না। না, আপনি কাজের জায়গায় থেকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সাথে নিজের স্বার্থবাদ দিয়ে আপনি প্রত্যেক রোববারে এসে আমরা এ ধরনের একটা অনুষ্ঠান করছি। আমি করতেছি, আপনি করতেছেন, নীরা করতেছে, আমরা যারা আপনার এটাতে আসতেছে এবং আমাদের মতো আরো যারা আছে, তারা কিন্তু কোনো স্বার্থে করতেছি না। আমাদের একটাই এখানে, আমরা জনগণের সচেতন করতে চাই, আমরা দেশের জন্য। আমাকে এটা করলে যে আমাকে মিনিস্টার বানিয়ে দেবে তা না, আমার দরকার নেই। কিন্তু এই যে আমরা দেশপ্রেম থেকে এটা করতেছি, আপনার বাংলাদেশে যারা পলিটিক্স করে, আপনি আমাকে দেখান একটা লোক, একটা রাজনীতিবিদকে দেখান যে সত্যিকার অর্থে প্রতিটা মুহূর্তে দেশপ্রেমকে উপরে রাখছে। এক্সেপ্ট আমি যে কয়টা নাম বললাম আপনাকে, 2 জন বাদ দিয়ে দেন, বেশিরভাগ রাজনীতিবিদ কি করে? তারা অন্যের কুৎসারণা করা ছাড়া কোনো কাজ নাই। তারা দেশের ব্যাপারে কোনো কথাও বলে না, দেশকে নিয়ে কি করতে হবে সেটাও বলে না, এমন সব উল্টাপাল্টা উদ্ভট কথাবার্তা বলে যেগুলো হ্যাজ নো বেসিস। তারা মনে করে যে আমাদের জনগণ হলো বোকা, আমাদের জনগণ হলো মানে তাদের বুদ্ধিশুদ্ধি একদমই নাই, সুতরাং ওরা যা বলবে এটা আমরা এটা গিলে খাবো। হ্যাঁ, তো আমাদের দেশে যখন রাজনীতিবিদদের মধ্যে এই আমূল পরিবর্তনটা না আসবে, যে দেশপ্রেমটা ফান্ডামেন্টাল না হবে, এবং এই জিনিসগুলো করার জন্য কিন্তু একটা বিরাট দায়িত্ব হলো
আপনার সকল বুদ্ধিজীবী, আমি খুব পছন্দ হয়েছে আমার নিরু নীরার কথাটা, চুক্তিজীবী, ওই চুক্তিজীবীগুলোকে সরিয়ে দিয়ে আমাদের বুদ্ধিজীবী দরকার বাংলাদেশে। এবং যতদিন পর্যন্ত ওই একটা কোর বুদ্ধিজীবী তৈরি না হবে, যারা কিছুকে ভয় করবে না, যারা কোনো ওই ইন্ডিয়ান এমবিসি দৌড়াদৌড়ি করবে না, যাদেরকে আপনি কোনোভাবে করাপ্ট করতে পারবেন না, সেটা সেটা মানে উইমেন বলেন, ওয়াইন বলেন আর ওয়েলথ বলেন, কোনো কিছু যাদেরকে করাপ্ট করতে পারবেন না, যারা কখনো দেশকে কোনো জায়গায় কম্প্রোমাইজ করবে না, এমন লোক যখন তৈরি হবে বাংলাদেশে, এবং একটা কোর তৈরি হবে যারা যে কোনো কিছুকে স্ট্যান্ড করার মতো ক্ষমতা রাখবে, তারা যখনই দেখবে যে এই দেশে পলিটিশিয়ানরা বা গভর্নমেন্ট বা দেশের বিরুদ্ধে কাজ করতেছে, তারা সত্যিকার অর্থে ইন এ অনেস্ট স্পিরিটে দাঁড়াবে, নট টু সাপোর্ট এ পলিটিক্যাল পার্টি সাপোর্ট করার বুদ্ধিজীবীদের কাজ নয়। আমাদের দেশে বুদ্ধিজীবী হলো কি, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির নীল দল সাদা দল, এগুলো কিসের জন্য হবে? ইট শুড নট বি। আপনার বুদ্ধিজীবী হয়ে গেছে দলের বুদ্ধিজীবী, দেশের বুদ্ধিজীবী নাই। আমাদের লাগবে দেশের বুদ্ধিজীবী। মুজিব ভাই, আমাদের সাথে ডক্টর খন্দকার মাসুদ রহমান উনি যোগ দিয়েছেন। মাসুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ম্যাডামের শারীরিক ব্যাপারটা একটু ওকে, না মুজিব ভাই, আমার এটা এখন এই মুহূর্তে কনভারসেশনটা হবে দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী। ডক্টর মাসুদ রহমান বেগম জিয়ার শারীরিক সর্বশেষ কন্ডিশন নিয়ে কথা বলবেন, এবং মাসুদ ভাইয়ের এই ব্যাখ্যার পরে মুজিব ভাই, আপনি একজন ডাক্তার, আপনি মাসুদ ভাইকে যদি ক্রস কোনো কোয়েশ্চেন করতে চান, প্লিজ বি মাই গেস্ট। এবং নীরা, আপনারও যদি কোনো ইনকোয়ারি থাকে মাসুদ ভাইয়ের কাছে আপনিও জানতে চাইতে পারেন, আমি তো জানতে চাইবো। ডক্টর খন্দকার মাসুদ রহমান, ইটস বিন অ্যান অনার টু হ্যাভ ইউ অন দ্য শো। আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ, আমি জানি আপনি অত্যন্ত ক্লোজলি আপনি সাবজেক্টটা ওয়াচ করছেন, আপনি পেশাগতভাবে একজন চিকিৎসক, আপনার কাছে বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কি আপডেট আছে, প্লিজ? আসসালামু আলাইকুম। যারা তাদের ট্রিটমেন্ট করে তারা মুজিব ভাইয়েরও পরিচিত, অ্যাটলিস্ট এখান থেকে যিনি কমপ্লিটলি লিড করেন। এনিওয়ে, শি ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল একটা কন্ডিশন বলা চলে। মেডিকেলের ভাষায় মুজিব ভাই বুঝতে পারছেন, ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যালি উইথ কিছু অর্গান ফেলিয়ার, তার সিমটম গুলো আছে বলে দেখা যাচ্ছে আর কি। ইটস ভেরি মাচ চ্যালেঞ্জিং এখন আর কি, ডাক্তারদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি, পরিবারের জন্য, সবার জন্য। সো শি ইজ ইন এ ক্রিটিক্যাল কন্ডিশন, এবং ইটস নট চেঞ্জিং, এটা ভালোর দিকে যাচ্ছে না। মানে পরিবর্তন আমরা কি পরিবর্তন চাই যে কোনো মানুষের জন্য, এটা ভালো হোক, তো ওই পরিবর্তনটা হচ্ছে না এখনো। Does she have a stable condition? No, critical is not stable. ক্রিটিক্যাল হলো অত্যন্ত মানে ক্রিটিক্যাল যখন আমরা বলি তখন ইট ক্যান গো ইদার ওয়ে, এবং মানে খারাপের দিকে যাওয়ার চান্স অনেক হাই থাকে। তো এই জন্য পেশেন্ট গুলোকে ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয় টু ম্যানেজ দ্য পেশেন্ট। তো আমি ম্যাডামের রিসেন্ট যেই খবরটা জানি, এটুকু আমি শেয়ার করি আপনার সাথে, দর্শকের সাথে। ডক্টর মাসুদ যেটা বললো যে শি ইজ ইন ভেরি ক্রিটিক্যাল, দ্যাট ইজ ভেরি ট্রু। ওনার মাল্টি অর্গান ফেলিয়ারে চলে গেছেন, উনি কিডনি ফাংশন ডিটেরিয়েট করছে সিগনিফিকেন্টলি, এবং ফর লাস্ট সেভারাল ডেজ দেয়ার ওয়াজ নো ইউরিন আউটপুট। হ্যাঁ, এবং গত পরশুদিন পর্যন্ত ওনার অলরেডি 3বার ডায়ালিসিস করা হয়েছে ফর দিস কিডনি ফাংশন, এবং এই কিডনির কারণেই ওনার মেন্টাল স্টেটাস বিকাম ভেরি পুয়ার। একটা পর্যায়ে উনি রেসপন্স করতেছিলেন একদমই। তো সেই সময় এভরিবডি ওয়াজ ভেরি মাচ ওয়ারিড। তারপর ডায়ালিসিস করার পরে আমি যেটুকু জানলাম, ডাক্তাররা যারা ওনাকে এক্সামিন করছেন, শি স্টার্টেড রেসপন্ডিং। সিম্পল কমান্ড, একটু হাত নাড়া, এটাও টুকটাক রেসপন্স করতে পেরেছেন। তো এখনো তার সাথে ওনার নিউমোনিয়া হচ্ছে, লাঙে পানি এসে পড়ছে, এবং মাসুদ বুঝবে কাইন্ড অফ ডিআইসি তে চলে গেছে। হ্যাঁ মাসুদ, আমি এটাই আপনি বললেন, আমি বলতে চাচ্ছিলাম না আর কি। এখন যে অবস্থায় আছে, দেখেন আমি তো ইনটেনসিভ কেয়ারের ডাক্তার, আমি নিজেই।
হ্যাঁ, আমি পালমোনোলজিস্ট, ইন্টেন্সিভ কেয়ার ডাক্তার, আমি আইসিইউ ডাইরেক্টর, কো-ডাইরেক্টর আইসিইউ। তো ওনার মাল্টিপল আদার মেডিকেল প্রবলেম, আন্ডারলাইং মেডিকেল প্রবলেম আছে। ওনার সিভিয়ার রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, ওনার সিরোটিক লিভার আছে। বছর দুয়েক আগে ওনাকে আপনারা জানেন একটা স্ট্যান্ড, মানে আমরা বলি টিপস, হ্যাঁ, একটা বাইপাস করা হয়েছে ফর পোর্টাল হাইপারটেনশনের জন্য। তো সবকিছু মিলিয়ে গিভেন হার ওভারঅল কোমরবিডিটিস এত হাই, তারপরে ওনার এখন যে এফেক্টটা হচ্ছে ফ্রম নিউমোনিয়া, শিভান সেপ্টিক শক অ্যান্ড কমপ্লিট রেনাল শাটডাউন, এই অবস্থাতে আপনি যদি আমাকে বলেন, একমাত্র আল্লাহ আমি বলবো যে এই মুহূর্তে উনি ওনার রক্ষার দেখবেন, ওনাকে সুস্থ করেন। কিন্তু মেডিকেল সায়েন্সে আমি যদি এরকম 100টা পেশেন্টকে আপনাকে বলি, 100টা পেশেন্টের মধ্যে 90% পেশেন্ট না ফিরে দেশে চলে যাওয়ার মতো অবস্থায় উনি চলে গেছেন। স্টিল দেয়ার ইজ এ চান্স, এখন ডায়ালাইসিস করতে পারলে, এবং যদি তবে একটা জিনিস বলতে পারি, এখন ওনাকে ভেন্টিলেটর দেওয়া হয় নাই, মানে লাইফ সাপোর্ট ভেন্টিলেটর যেটা আমরা বলি সেটা তো দেওয়া হয় নাই, উনি হাই ফ্লো অক্সিজেনে আছেন। তো এই অবস্থাতে এনিথিং ক্যান হ্যাপেন। জাতি আমার মনে হয় পুরো বাংলাদেশি, সব জায়গায় দেশে বিদেশে সবাই ওনার জন্য দোয়া করতেছেন। আল্লাহ সবাই দোয়া কবুল করবেন আশা করি, এবং ওনাকে সুস্থ করে তুলবেন। তবে ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল স্টেট, এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। মুজিব ভাই, ইজ দেয়ার এনি স্পেসিফিক, যেটাকে বলে আপনি বলছেন তাকে এখনো ভেন্টিলেশনে দেয়া হয়নি, এর ভিতরে কি মেডিকেল সায়েন্সে এমন কোন এক্সট্রিম মেজার আছে কিনা যেটা ওনার উপরে করা যেতে পারে? এক্সট্রিম মেজার নিয়ে, যেমন ওনার গ্যাস ফর্মের কথা বলা হয়, উনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, এবং গ্যাস ফর্ম এমন ভাবে করছে উনি নড়াচড়া পর্যন্ত করতে পারেন না, ব্লটিং হয়। এমন কোন এক্সট্রিম মেজার মেডিকেল সায়েন্সে অ্যালাউ করে কিনা ওনার বর্তমান শারীরিক কন্ডিশনে? না, এই মুহূর্তে ধরেন এমন যে গিভেন এক্সাম্পল, যদি ওনার এআরডিএস ডেভেলপ করে, ওনার যদি লাঙে এমন একটা অবস্থা হয় যে কোনোভাবে অক্সিজেশন করা যাচ্ছে না, কোনোভাবে কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট করা যাচ্ছে না, তখন এখানে যেটা আমরা করি, আমরা একটা মেশিন বলে আমরা একমো বলি, এই একমোতে দিয়ে দিই, মানে ব্লাডটাকে বাইপাস করে একটা মেশিনের থ্রুতে আমরা অক্সিজেনেট করাই এবং করি। এটা বাংলাদেশে আমার মনে হয় একমো সিস্টেম আছে বলে এখন পর্যন্ত আমার জানা নাই। তো আমি যেটা বলতেছিলাম, বাংলাদেশের ডাক্তারকে একটু খোঁজ নেওয়ার জন্য, যাদের সাথে আমার কথা হচ্ছে, যারা ইনভলভ আছে এটাতে, যে ইনস্টেড অফ হেমোডায়ালাইসিস ওনাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, দ্যাট ইজ কন্টিনিউয়াস, ইয়ে করা যায় কিনা, মানে হ্যাঁ, স্লো ডায়ালাইসিস করা যায় কিনা। তো মাসুদ যেটা আমাকে বলছে, অনেক স্লেট করছে, হ্যাঁ, যেহেতু ওনার ব্লাড প্রেশার অন দ্য লোয়ার সাইড, পুরোপুরি হেমোডায়ালিসিস করতে পারে নাই, তো স্লো ওয়েতে করছে। বাট স্লেট ইজ রিলেটিভলি এফেক্টিভ, বাট নট দ্যাট এফেক্টিভ অ্যাজ আপনার কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আমরা এখানে করি আইসিইউতে। সেটা আমি বলছি ওদেরকে একটু খোঁজ নেওয়ার জন্য, এবার ফের আছে কি না ওই সিস্টেমটা। তাহলে হবে কি, যে যেহেতু ওনার ব্লাড প্রেশার ড্রপ করে যায়, ওনার সেপটিক এবং সেপটিক সঙ্গে চলে গেছিলেন, তাহলে আপনার হেমোডায়ালিসিস করার সময় ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েট কম করবে, এবং এটা বেটার আর কি। আমরা যদি ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েট না করে, আমরা সিআরটি করে আমরা স্লোলি ডায়ালিসিসটা করি, এবং অন্যান্য যেসব কেমিক্যাল থাকে ব্লাডের মধ্যে, এগুলো এটা থ্রুতে স্লোলি আমরা এক্সট্রা করে বের করে নিয়ে আসি, এবং দ্যাট ক্যান ইউজ টু ব্যালেন্স দ্য ফ্লুইড অ্যান্ড অল দোজ থিংস। এটা আমি জানি না বাংলাদেশে আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া, বাট আই সাজেস্টেড দ্যাম টু স্পিক টু সামবডি, রেনালে যারা আছে, এবার আলাপ করার জন্য, একটু দেখার জন্য যে ওই মেশিন আছে কিনা বাংলাদেশে টু ডু দ্যাট। মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। ডক্টর মাসুদ, আপনি কি আমাকে একটা কথা বলবেন? আপনি কি মনে করেন যে ওনাকে লন্ডনে যে ট্রিটমেন্ট করা হয়েছে, অথবা আমেরিকায় যে ট্রিটমেন্ট হয়, যে স্ট্যান্ডার্ড হয়, আপনি মনে করেন কিনা যে উনি বাংলাদেশে থাকাকালীন এই ট্রিটমেন্টটা, সেম স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট আমেরিকায় যেটা হয়, ওখানে বসে এটা পাচ্ছেন? ওই ধরনের ডাক্তাররা তার পাশে আছে, ওই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট অর মেডিসিন অ্যাভেলেবল আছে আশেপাশে? যে মুজিব ভাই বললেন যে দেয়ার আর ফিউ ইনস্ট্রুমেন্টস যেগুলো দরকার হয়, যেগুলো সবসময় বাংলাদেশে পাওয়া যায় না। আর অনেক সময় কোনো ইনস্ট্রুমেন্ট থাকলেও ওইটার ব্যবহার জানে না মানুষ। সো এই দুইটা প্রবলেম আমাদের সামনে আছে এখনো। যেমন এখন পরিবার এবং অন্যান্য সবার সাথে যে আলোচনা যাচ্ছে বলে আমি যতদূর জানি,
যে তারা আসলেই ভেন্টিলেটরে যাবে কিনা। দ্যাট ইজ এ সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে শিগগিরই। কারণ বডিতে অ্যালকালোসিস হয়ে যাচ্ছে। দ্যাটস হোয়াট এটা আপনি আর সবচেয়ে বড় যে সমস্যা দ্যাট দে আর ফেসিং ইজ ডিআইসি। তো ডিআইসিটা মুজিব ভাই এভরিডে উনি আইসিইউতে কাজ করেন। আই মিন হি ইজ এ আইসিইউ স্পেশালিস্ট। সো সে যদি মনে করে তাহলে একটু এলাবোরেটলি বলতে পারেন। বাট হোয়াট আই থিঙ্ক আদার সাইড, মানে মানবিক সাইড থেকে যদি বলি, তাহলে পরে যেটা আপনি জিজ্ঞাসা করেন না আমি তাও বলছি আর কি, সরি। ওই যে মুজিব ভাই বলো না সমস্ত মানুষ দোয়া করছে। বাংলাদেশে ভিন্ন ভিন্ন মতের বিভিন্ন লোককে একসাথে করার জন্য একটা মাত্র ফিগার আছে, একজন মাত্র, মানে রাজনৈতিক মুরব্বী যেটাকে বলা হয়, তো একজনই আছে যার কথায় এখনো মানুষ একত্রিত হয়ে যেতে পারে, যার কথায় এখনো বিভেদ অনেক কমে যেতে পারে, যার উপস্থিতিতে অনেক কিছু করা সম্ভব। দ্যাট আমরা মিস করতে চাই না, জাতিও মিস করতে চায় না, আমাদের এন্টায়ার জাতি। এই জন্য আমরা দোয়া করতে পারি যে মুজিব ভাই পার্সেন্টেজ গুলো বলেন অ্যাকিউরেটলি, ভেরি অ্যাকিউরেট। আর আমি জাজও না ওনার, বিকজ হি ইজ আইসিইউ স্পেশালিস্ট। আমি শুধু শুনতে পারি কি ব্যাপার। সমস্ত ব্যাখ্যাগুলো মুজিব ভাই গিভেন অলরেডি। যে পার্সেন্টেজ ওয়াইজেও এটা খুব একটা ইয়ে না আর কি, মানে আমাদের পক্ষের এখনো না। আল্লাহ যেন পার্সেন্টেজটা বাড়িয়ে দেয় আমাদের দিকে, এটা বলতে পারি আর কি। মুজিব ভাই, বাংলাদেশের আমাদের একটা দৈন্যতা আছে। আমাদের দেশের ছেলেরা ভালো ক্রিকেট খেলে, কিন্তু মেইন টিমটা যখন গঠন করা হয়, ওই বাবা চাচা খালু না থাকলে ওই ছেলেরা টিমের জায়গা পায় না। উদাহরণটা আমি এই জন্য টানলাম, বেগম জিয়ার পাশে অনেক ডাক্তাররা আছে। আপনি মনে করেন কিনা যে তার আশেপাশে যেসব ডাক্তার আছে তারা বেস্ট অফ দ্য বেস্ট? আমি যদি জানি যে ওনার দু একজন ডাক্তার, যে কয়জন আমি জানি, দে আর ভেরি গুড। হ্যাঁ, তারা অত্যন্ত এফিশিয়েন্ট, এবং ওনারা ম্যাডামকে আজকে থেকে অনেক বছর থেকে ট্রিট করছেন, এবং দে নো এভরিথিং অ্যাবাউট হার। হ্যাঁ, একটা জিনিস আছে আমি জানি, অনেকেই এটা নিয়ে বলবেন এবং অনেকেই হয়তো না বুঝেই অনেক কথা বলবেন। যেমন ধরেন, অনেকে বলবেন যে ওনাকে কেন লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না বা আমেরিকা কেন নিয়ে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, আমি অ্যাজ এ ফিজিশিয়ান আমি এটা ক্লিয়ার করে দিই, ওনার যে কন্ডিশন, এই কন্ডিশনে ওনাকে উপর থেকে নিচে নামানো ডিফিকাল্ট। আমরা এই কন্ডিশনে ইভেন হসপিটালের ভিতরে সিটি স্ক্যান রুমে পাঠাই না। ফরগেট অ্যাবাউট ট্রান্সপোর্টিং দ্য পেশেন্ট ইন এন এয়ারপ্লেন টু অ্যানাদার কান্ট্রি, কারণ ট্রান্সপোর্টের সময় দের ইজ নো গ্যারান্টি দ্যাট হি উইল সার্ভাইভ। কথা বুঝছেন? তো আমি জানি অনেকের ইমোশনালি আবেগের ইয়েতে বলবেন যে না, ম্যাডামকে কেন এবার করে রাখা হচ্ছে, আমরা আরো ভালো ডাক্তার পেতে পারি, আমরা কেন ওনাকে ব্যাংককে পাঠাই না, সিঙ্গাপুরে পাঠাই না, বা লন্ডনে পাঠাই না, বা আমেরিকা পাঠাই না। হ্যাঁ, ওনাকে আমরা কেন উনি ওই অবস্থায় নাই। আমি যতটুকু লেটেস্ট খবর জানি, ওনার ওই অবস্থা নাই যে ওনাকে মুভ করা ওখান থেকে। এবার কেয়ার থেকে আমি যদি বলেন যে ওনাকে ইয়েতে নিয়ে যান, ইউনাইটেড নিয়ে যান, বা অন্য একটা হসপিটাল নিয়ে যান, সেইটা করার মতো ওনার অবস্থা নাই, এই অবস্থা নাই। হ্যাঁ, এতটা সিরিয়াস ওনার কন্ডিশন। এখন একটা কথা বলবো, যদি আমি জানি এটাতে আপনার অনেক দর্শক হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন আমার কথাটায়, অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে কথাটা বলতেছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আপনি জানেন আমি ম্যাডামের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এবং পরিচিত। ম্যাডামের অত্যন্ত স্নেহ ভাজন আমি একজন, এবং ম্যাডামের অনেক স্নেহ আমি পেয়েছি বহু বছর থেকে। হ্যাঁ, আমি সেই জায়গায় গেলাম না, কিভাবে কি ওই জায়গায় গেলাম না, কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে যদি আমি বলি, there is a time when we have to make a decision. The further intervention is going to increase the suffering or is going to make the patient better. কথা বুঝতে চেষ্টা করি। আমরা মেডিকেল সায়েন্স, আমরা গড না, জন্ম মৃত্যু আমাদের হাতে না, আমরা পেশেন্টকে ট্রিট করতে পারি, বাকি আল্লাহর হাতে। এখন একটা সময় আসে যখন আমাদেরকে ডিসিশন নিতে হয়, আমাদেরকে ফ্যামিলির সাথে আলাপ করতে হয় যে হোয়াট উই আর ডুইং ইজ জাস্ট প্রলঙ্গিং দ্য সাফারিং। তো ম্যাডামের এখন যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে, দ্যাট কোশ্চেন মাইট কাম টু দ্য ফ্যামিলি, আর ইউ গোয়িং টু প্রলং দ্য সাফারিং অর দেয়ার ইজ এ চান্স দ্যাট শি মে রিকভার। এই জায়গাটা একটা ডাইলেমা থাকবে। হ্যাঁ, যদি ফিজিশিয়ানরা মনে করেন দেয়ার ইজ এ চান্স অফ রিকভারি
এবং অর্গানগুলো যেগুলো অর্গান ফেলিয়ার হচ্ছিল ওগুলো শোয়িং সাম সাইন অফ রিকভারি, দেন আলহামদুলিল্লাহ দেন ইটস এ গুড চান্স দ্যাট শি মে কাম আউট অফ দ্যাট। যদি ফিজিশিয়ান দেখেন যে আফটার অল দিস ইন্টারভেনশন সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার পরেও অর্গানগুলো প্রোগ্রেসিভলি ফেল করতেছে এবং ইটস নট টার্নিং অ্যারাউন্ড, তখন একটা পর্যায়ে ফিজিশিয়ানরা হয়তো বলবেন যে আর উই গোয়িং টু প্রলং দ্য সাফারিং অর নট। মুজিব ভাই, অত্যন্ত ক্রিটিক্যাল একটা কথা আপনি এখন বললেন। এটা কেউই আপসেট হয় নাই, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে আমরা আছি। আমি ডক্টর মাসুদ, আপনি ডক্টর মুজিব রহমানের একটা কথা শুনেছেন যে ওনাকে এই মুহূর্তে কোথাও শিফট করা, ইভেন দেন এক রুম থেকে অন্য রুমে নেওয়া ওনারা অ্যালাউ করেন না। আচ্ছা ডক্টর মাসুদ, আমি ডিফারেন্ট একটা কোশ্চেন আপনাকে করি। ওনাকে যত সম্মান করুক আর না করুক, দিবসে ওনার এই শারীরিক অবস্থায় ক্যান্টনমেন্টে মুখে মাস্ক ছাড়া এত লোকজনের মধ্যে ওনাকে নেয়া কতটা লজিক্যাল অথবা প্রয়োজন ছিল আপনি মনে করেন ডক্টর মাসুদ? ওয়েল, এটা ওরা যারা সিদ্ধান্ত নিচ্ছে ওইখানকার পরিস্থিতি দেখে, আমি যেহেতু ওইখানে একদম সরেজমিনে নাই, আমি এটা নিয়ে কথা বলতে পারবো না। জেনারেলি বলতে পারবো যে এখন ওনার আশেপাশে যাওয়া এবং অন্যান্য সব ব্যাপারে প্রচন্ড একটা রেস্ট্রিকশন থাকা দরকার। হয়তো আছে, যে যে যার মতন খুশি যেতে পারে না, বিকজ মুজিব একটা কথা বলছে, খেয়াল করছেন, সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া মানে একটু ব্যাখ্যা করেন, একটু ব্যাখ্যা করেন, আমি শব্দটার সাথে আদৌ পরিচিত না। It's kind of septic, শকে না, সেপটিক ব্লাড, মিয়া মানে ব্লাড, অ্যানিমিয়া ব্লাড কম, MIA মানে হচ্ছে ব্লাডের মধ্যে, ব্লাডের মধ্যে she has got infection which is that is causing septicemia ultimately. So septicemic একটা পেশেন্টের অলমোস্ট সবকিছু ফেল করা শুরু করে। মুশকিল হলো সেখানে ব্লাড প্রেশার টেশার ঠিক মতো রাখা যায় না, ইভেন দো গতকাল পর্যন্ত pressures and others were good, এগুলো ভালো ছিল। কিন্তু যে মুজিব ভাই ক্যান এক্সপ্লেইন ভেরি ওয়েল দ্যাট অ্যামোনিয়া ইজ গেটিং আপ, বেড়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস এ হিউজ প্রবলেম। এনকেফালোপ্যাথির দিকে চলে যাচ্ছে আর কি, মানে ঠিক প্রপার সেন্স সবসময় থাকবে, একটু ঘুম ঘুম ভাব এরকম থাকবে আর কি। সো এরকম একটা সময় ইজ ভেরি মাচ কারেক্ট দ্যাট এই মানে আপনি এক্সরে করতে নিতে পারবেন না, আপনি সিটি স্ক্যানে নিতে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট, বহু টিউব হাতের অনেক বটল টটল ঝুলতেছে, হাউ আর ইউ গোইং টু টেক ইট, খুব ডিফিকাল্ট। সেখানে স্টেবল, আরেকটু স্টেবল না হওয়া পর্যন্ত বাইরে নেওয়াটা ইজ অলমোস্ট ইম্পসিবল। মূল আরেকটা ব্যাপার হচ্ছে যে তখনই মনে হয় যে এটা কেন হলো। লেট আস নট বি পলিটিক্যাল, ফ্যাক্ট যেটা সেটা যদি বলি তাহলে পরে মুজিব ভাই উইল কনফার্ম দিস অর কন্ট্রাডিক্ট, আই এম শিওর হি উইল কনফার্ম দিস আমি বলার পরে। সেটা হচ্ছে যে উনি, ওনার আর্থরাইটিস ছিল বা আছে, যার জন্য শি ওয়াজ বিইং গিভেন একটা মেডিকেশন দেওয়া হতো অনেকগুলোর মধ্যে, সেটা হচ্ছে মেথোট্রেক্সেট যাদেরকে দেওয়া হয়, হ্যাঁ ইমিউনিটিকে সাপ্রেস করে দেয়, প্লাস লিভারের মধ্যে ইট হ্যাজ সাইড এফেক্ট লাইক ফাইব্রোসিস শুরু করে, এর জন্য করা হয় কি কিছুদিন পরই যারা মেথোট্রেক্সেট দেয় তারা চেক করে, লিভার ফাংশন টেস্ট কি, লাং ফাংশন টেস্ট কি, এগুলো চেক করে যদি প্রয়োজন হয় সাময়িকভাবে বন্ধ রেখে অল্টারনেট মেডিসিন দিয়ে চালিয়ে গিয়ে আবার দেয়া শুরু করতে পারে। বাট ইউ মাস্ট চেক ইট, যে লিভারের অবস্থাটা যেন ঠিক থাকে। এই চেকটা বছরের পর বছর করা হয় নাই। while she was in jail, medicine was given, আমার মনে হয় না ডাক্তাররা অজান্তে দিয়েছে, জেনেই দিয়েছে যে দিস মাইট কজ এ প্রবলেম, বাট তার জন্য যেই ফলো আপ করা যায়, মাঝে মধ্যে চেক করা, এটা করা হয় নাই। সো ইন আদার ওয়ার্ডস, জেনে হোক বা না জেনে হোক, দে অ্যালাউড তার লিভারের মধ্যে ফাইব্রোসিস হয়ে যাওয়াটাকে অ্যালাউ করেছে। আর এই লিভার ফাইব্রোসিসের জন্যই তার পোর্টাল হাইপারটেনশন হয়েছিল, তার জন্যই পেটে পানি জমতো, তার জন্যই এই জন হপকিন্স থেকে গিয়ে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট গিয়ে ওই যে টিপস করলো। দিস অল থিংস স্টার্টেড ফ্রম দেয়ার। মোটামুটি ভাবে হি ওয়াজ, তার একটা আর্থারাইটিস ছিল, বাট
এটা বাড়তে বাড়তে কোথায় চলে গেল জাস্ট ঠিক মতন এটা আমার কাছে কষ্ট লাগে আর কি যে মাসুদ ভাই সরি, বেয়াদবি নিবেন না। এই যে আপনি বলছেন যে বছরের পর বছর এই টেস্ট গুলো করা হয় না, ঠিক মতো অবজার্ভ করা হয় না, কি মনে হয় না সাবজেক্টটা হাজতে রাখাকালীন এই অবজারভেশনে তাকে রাখে নাই বা টেস্ট করে নাই, সাবজেক্টটা কি ইচ্ছাকৃত অবহেলা যাতে বেগম জি এক্সপায়ার করে আমাদের মধ্যে আর না থাকে, সাবজেক্টটা এরকম? ওয়েল দুইটা পথ আছে, আইদার ডাক্তাররা এই সম্পর্কে জানে না, তার মানে তারা সব অকার্যকর ডাক্তার ছিল যারা করতেছিল, আপনি তাদেরকে দোষমুক্ত করে দিলেন যে সে কিছুই জানে না, এই হিসাবে তারা যারা চয়েস করছে ডাক্তারকে তাদের দোষ, এই হলো একটা। অথবা ডাক্তাররা জানে, জেনে এটা করে দেয়। এই যে দুইটার ওকে, ডাক্তাররা যদি জেনে এটা না করে তাইলে তো এটা তো কি বলে এথিক্যালি তারা মানে প্রফেশনাল লেভেলে এটা তাদের এথিক্যাল ফেলিউর। হাইলি নেগলিজেন্ট, এটা দিস ইজ ভেরি ভেরি মুজিব ভাই আপনি বলেন এটা, মানে আমি একটা কথা বলি এখানে। হ্যাঁ দ্যাটস রাইট। শুনেন, ম্যাডাম হলো বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার প্রতীক। ম্যাডাম ইজ দ্য অনলি পার্সন যাকে ইন্ডিয়া এবং কেউ কিনতে পারেনি। তবে ভারতের মেইন উদ্দেশ্য ছিল, আওয়ামী লীগের মেইন উদ্দেশ্য ছিল টু গেট রিড অফ হার ফ্রম দ্য পলিটিক্যাল সিনারি অল টুগেদার। ভাই মুজিব ভাই কথাটা একটু বাংলায় বলেন, আপনি ইংরেজিতে বলছেন আমি শুনছি, আমি বুঝছি। মানে ভারত এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে হাসিনা ব্যক্তিগতভাবে আক্রোশ ছিল ওনার উপরে, এবং ওনারা চাইতেন যে সামহাও ম্যাডামকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। রিজন যে উনি একা একটা প্রিজনের মধ্যে রাখা হয়েছিল যেখানে ওনাকে প্রপার চিকিৎসা দেওয়া হয়নি। শুধু তাই নয়, ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে বলে শোনা যায়, এবং এটা ব্যাপারে অনেক রকম কথাবার্তা অনেক দিন থেকে চলে আসতেছিল। ওনাকে আমি জানি, ওনার ফ্যামিলিকে আমি, ওনার আত্মীয়স্বজনকে চিনি, আমি তাদের সাথে অনেক আলাপ করেছি। তারা বলছে তারা খাওয়া নিয়ে যেত, খেতে দিত না, বাসা খাওয়া, অনেক রকম ম্যাডামকে অত্যাচার করা হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই মনে আছে, হাসিনা নিজেই বারবার এই কথাটা বলতো যে ওই মহিলা মরে না কেন, তাই না? তো জঘন্য একটা আমি নিজে শুনেছি সে আক্ষেপ করতো যে শুনি মরে যাচ্ছে, মরে না। দ্যাট এক্স্যাক্টলি হোয়াট শি সেড। তার মানে তাকে ওখান থেকে ফিডব্যাক করা হচ্ছে, তার অর্থ আমরা যদি এভাবে করি যে অবস্থা প্রায় শেষ হয়ে আসে, চিন্তা করেন। তো শি ওয়াজ এক্সপেক্টিং যে কাল পরশুর মধ্যে মারা যাবে, মারা না গেলে তো তখন সে গাধা টাইপের মহিলা, তো বলে ফেলছে সবার সামনে যে আমি আক্ষেপ করে বলে ফেলছে মরে না, এই শুনি মরে। কার কাছে শুনেন আপনি মরে? হু সেজ ইউ? ডাক্তাররা বলে। তার মানে আপনি ওই লাইনটা ক্লিয়ার করছেন যেন তারা এই সুসংবাদ আপনার জন্য দেয় আর কি। বাংলাদেশের একতার একমাত্র প্রতীক এখন 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 আমি মনে করি, আমি একজন নন পলিটিক্যাল মানুষ, বাট চোখ কান খোলা মানুষ, আমি মনে করি যে আমাদের মুরব্বী, যেটাকে বলে রাজনৈতিক মুরব্বী হচ্ছে বেগম জিয়া, যিনি দাঁড়ালে পরে একটা মানুষও এদিক ওদিকে যাবে না, সবাই একসাথে হয়ে যাবে। এই জিনিসটা চায় না ভারত, চায় না হাসিনা, চাইতো না আওয়ামী লীগ, চায় না। আপনার আওয়ামী লীগ টিকে থাকার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন যে খালেদা জিয়া ওয়াজ অ্যারেস্টেড। খালেদা যদি বাইরে থাকতো আওয়ামী লীগ এতদিন টিকে থাকতে পারতো না। তো ভারত জানে, জানে, আওয়ামী লীগ খুব ভালো করে জানে হু ইজ খালেদা জিয়া এবং হোয়াট রোল শি হ্যাজ। আপনি দেখেন, সত্যি কথা, এটা হয়তো শুনতে খারাপ লাগবে, এই হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে, মানুষ আনন্দ করছে। আর খালেদা জিয়ার অসুস্থতা শুনে পুরা বাংলাদেশের সমস্ত লোক দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, দেশে বিদেশে সব জায়গায়। তো মুজিব ভাই আপনি যেটা বলছেন দ্যাট ইজ 100% ট্রু। কিন্তু একটা কথা, এই ভদ্র মহিলাকে হাজতে ঢুকায় রাখছে দলের একটা লোক কোন জায়গায় রাস্তায় গিয়ে দাঁড়ায় বলে না উই রিভল্ট, বেগম জিয়া নিরপরাধ, তাকে হাজত থেকে বের করা হোক। বরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আউয়াল, মিন্টু, আমির খসরু, মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন, একটা লোক রাস্তায় গিয়ে দাঁড়ায় প্রতিবাদ করে নাই, হাজত থেকে তাকে বের করতে দেয় নাই। তারা বলেছে ম্যাডাম দরকার নাই, আমরা তো ভারতের লগে লাইন করে বাইক করে ফলাইতেছি। আপনি যে কথাটা বলছেন, আপনি একা একা চিন্তা করে দেখেন তো,
লোক আমি যার সাথে বাংলাদেশে কথা বলি, ভাই আমি জায়নামাজে বসে বেগম জিয়ার জন্য দোয়া করতেছি। এক্স্যাক্টলি আমাকে দেখেন তো, বিএনপির একটা মাহফিল, দোয়া মাহফিল কোন জায়গায় তারা অ্যারেঞ্জ করেছে, বিভাগীয় পর্যায়ে, রাজধানীর পর্যায়ে, কোন জায়গায় তারা এটা করে নাই, কেউ করে নাই। এটা কি বিএনপির রাজনৈতিক ব্যর্থতা? এবং আমি এবার মাসুদ ভাই আপনাকে একটা ক্রিটিক্যাল কোশ্চেন করব। এই হাসিনা নাকি বলছে বেগম জিয়া নাকি মদ খাইয়া লিভার পচাইছে। আপনি এত ডাক্তারদের সাথে কথা বলছেন মাসুদ ভাই, মুজিব ভাই আপনার কাছেও আমি সেম প্রশ্নটা করব। কারো কাছে শুনেছেন বেগম জিয়া মদ খাইয়া তারপরে লিভার পচাইছে? ডক্টর মাসুদ, লিভার ফাইব্রোসিস হয়েছে ওষুধ খাওয়ার কারণে। যে ওষুধ উনি খেতেন, মেথোট্রেক্সেট, নামটা বলে দিচ্ছি সবাই জানে, শি ইউজ টু টেক দ্যাট, এন্ড এটা লিভার ফাইব্রোসিস করে। মদ খেয়ে লিভার নষ্ট হয় অন্য জিনিস, মদ প্লেস করা হয়েছিল তার ওখানে। ওই সময় দু একজন মানাও করেছিল যে এইটা করেন না, মানে নোংরামির একটা সীমা আছে, এটা করার দরকার নেই। যারা ওইখানে ছিল তাদেরকে চিনি, নাম জানি, লাগলে পরে জিজ্ঞেস করলে নাম বলেও দিতে পারবো। মাসুদ ভাই আমি চাচ্ছি নামটা বলেন। আমরা এখন ওই পর্যায়ে দাঁড়াই আছি বেগম জিয়ারে নিয়ে, এখন আর কোনো নাম আমরা লুকানোর পক্ষে না। একটা হলো ওখানে আমাদের এই কর্নেল মোস্তাফিজ ছিল, সে বলতেছিল যে এটা কেন কেন করা দরকার, মানে এগুলো এগুলো করতে যায় না, এই নিচে নেমেন না। কিন্তু এখানে কর্নেল মোস্তাফিজ যে এই কথাটা বলছে এর কোনো সত্যতা আছে? এখন সে ইউটিউবে ফেমাস হওয়ার জন্য এখন বেগম জিয়ার পক্ষে নিচ্ছে, ওই দিন ওইখানে সে রিভোক করে কেন বলতে সক্ষম হয় নাই? দ্যাট ইজ এ লেজিটিমেট, এটা একটা লিগ্যাল লেজিটিমেট কোশ্চেন আপনার, দ্যাটস ট্রু। বাট আমরা আরো কিছু লোকজন ছিল, যেমন ধরেন ওয়ারেন্ট অফিসার, সার্জেন্ট, যাদের কোনো স্বার্থ নেই, যারা ওখানে অর্ডার হুকুম তামিল করা ছাড়া কোনো কিছুই করার নাই তাদের। তো ওইরকম দু একজন লোক যারা আছে তাদের সাথে আমাদের জানাশোনা আছে, পরিচয় আছে, ভালো রিলেশন আছে। দে ওয়ার টেলিং যে এইটা, ইট ওয়াজ আন্ডার দি কমান্ড অফ জেনারেল মামুন খালেদ। তার তার মানে ডিরেক্ট ইয়েতে হস্তক্ষেপে দিস ওয়াজ বিং ডান, এটা করা হচ্ছিল। মানে কোথায় মাসুদ ভাই মামুন খালেদ এখন কোথায়? সে বাংলাদেশে, সে ইংল্যান্ডে চলে গিয়েছিল, হঠাৎ করে বাংলাদেশে আসছে যখন, জানতো না যে এই কেসটা এতদূর চলে যাবে, তার নামটা এগুলো সব চলে আসবে। নাও হিজ পাসপোর্ট ইজ কাইন্ড অফ কনফিসকেটেড, হি ক্যানট গো নাও। ফর্মাল চার্জ আসতে হবে। আপনার তো একটা সিরিজ গেল, 15 জন অফিসার বা 19 জন অফিসারের ব্যাপারে একটা সিরিজ গেল। আপনি আগেও শুনছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেখানে, সেখানে স্ট্রেট কেস করা যায় না, সমস্ত প্রমাণাদিগুলো আগে দিতে হয়, যেটা নর্মাল ম্যাজিস্ট্রেট কোর্টে তা না। ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি কেস করলেন, ধরে নিয়ে আসলো, পরে প্রমাণাদি করা শুরু করলো, প্রমাণ না পেলে ছেড়ে দিল, এটা তা না। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে যেটা করা হয়, সমস্ত প্রমাণাদি দাখিল করতে হয় আগে, এবং সেটা যদি আপ টু দি মার্ক হয় টু অ্যারেস্ট, তখন অ্যারেস্ট হয়। তো দ্যাট ইজ অন প্রসেস, আই ক্যান টেল ইউ দিস মাচ, যে দ্যাট ইজ অন প্রসেস and he cannot go, যেতে পারছে না আর কি এখন আপাতত। আপনি এতটা নিশ্চিত কি করে হন যেখানে সেনাপ্রধান ওয়াকার বসে আছে, কে শিফট করার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় বর্ডারে ঢুকে দাও কি খুব একটা কষ্টকর হবে? না, এইটা আপনি ঠিক কথা বলছেন যে ওইটা কতদূর করছে সেটার নির্ণয়টা আমার কাছে নেই। বাট আমি জানি যারা মানে গুম খুন কমিশনে যারা আছে তাদের সাথে আলাপ করতে পারি আমরা, আলাপ হয় আমাদের। ওই আলাপে তারা জানাচ্ছে যে থিংস আর হ্যাপেনিং মোটামুটি র্যাপিডলি হচ্ছে, অনেকগুলো, একটা না, সিরিজ অফ থিংস আর কামিং নাও, আসতে যাচ্ছে। তো ওনাকে আপনার হ্যাঁ বলেন যে মামুন খালেদ কিন্তু শুধু এই কারণেই না, মামুন খালেদ আরো অনেক অন্যায় আছে। হি ওয়াজ ডিজিটিফাই। ডাক্তার মাসুদ খুব ভালো করে জানে যে আরো কতগুলো অন্যায় আছে। না, ওই টাকা পয়সা অনেক কিছু আছে। আর আপনি যেটা বলতেছিলেন মিল্টন ভাই, যে উনি যখন জেলে ছিলেন তখন বিএনপির নেতৃবৃন্দরা কিছুই করে নাই, নাকি একেবারে কিছু করে নাই তা না, তারা সিঙ্গাপুরে নিজেদের ট্রিটমেন্ট করতে গেছে। তারা রাস্তায় খালেদা জিয়ার ট্রিটমেন্টের অবহেলার ব্যাপারে কোনো কথা বলুক না বলুক, নিজেদের ট্রিটমেন্ট তারা ঠিকই সিঙ্গাপুরে গিয়ে করে আসে, রেগুলারলি গেছে। তারা আমেরিকা পর্যন্ত আসছে। হ্যাঁ, আমি আপনাকে মাসুদ ভাই আপনাকে আমি বলি তো, সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে আমি বলি,
বেগম জিয়া ট্রিটমেন্ট নিয়ে হরতাল করবে এবং বাইরে পাঠানোর ব্যাপারে আব্দুল আউয়াল মিন্টু বলছে যে এই হরতালের জন্য লোকজনও দিতে পারবে না, পয়সারও দরকার নাই। সে বলছে আমরা ভারতীয় লোকজনের সাথে বসছি, ম্যাডাম বাইরে আসবে। আমির খসরু মাহমুদ বলছে ভাই হরতালের দরকার নাই, ম্যাডাম তো কালকের বাইরেই আসবে, চিকিৎসা হিসেবে সে হবে। আব্দুল আউয়াল মিন্টু এই সাবজেক্টে সাপোর্ট করে নাই, আমির খসরু মাহমুদ সাপোর্ট করে নাই। গোরখুতুব আব্বাস বলছেন বেগম জিয়ার ব্যাপারে যদি হরতাল দেয় ঢাকা মহানগরীতে সে কোনো লোকজন দিতে পারবে না, সে কোনো মাস্টার দিতে পারবে না, সে ক্যাডার দিতে পারবে না। মোহাম্মদ সালাম বলছে ম্যাডাম জিয়ার মুক্তির ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে কোনো হরতালে সে লোকজন দিতে পারবে না। সাদেক হোসেন খোকা জীবিত অবস্থায় বলছে সে লোকজন দিতে পারবে না, এবং তার ছেলে ইশরাক বলছে লোকজন দিতে পারবে না। আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন একই কাজ করেছে, ওয়ারাস মির্জা ফাক নিজে সিঙ্গাপুরে চিকিৎসা নিছে, আমানুল্লাহ আমান সর্বোচ্চ চিকিৎসা নিছে ব্যাংককে গিয়া, এই ওটাকে কি বলে, আমির খসরু মাহমুদ ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নেয়, আমেরিকা এসে চিকিৎসা নিছে, মোহাম্মদ সালাম মাসের পর মাস আমেরিকা থেকে চিকিৎসা নিছে, কিন্তু বেগম জিয়ার জন্য কেউ কিছু করে না। তারা তো বালির বস্তাই সরাতে পারে নাই। তো বেগম জিয়াকে মনে হচ্ছিল যে একমাত্র বিএনপিতে একমাত্র পুরুষ মানুষ মনে হচ্ছিল ওই দিন, যেদিন উনি বেরিয়ে আসেন, আমরা দেখতেছিলাম টেলিভিশনে, উনি বেরিয়ে এসে সামনে বালির ট্রাক, উনি সমস্ত বাধা উপেক্ষা করে বেরিয়ে আসতে যাচ্ছেন, একটা সমর্থনের জন্য কেউ আসে নাই, চারিদিকে শত শত পুলিশ, তার মধ্যে একা দাঁড়িয়ে বেগম জিয়া, মানে মনে হচ্ছিল যেন বীর, এটা একটা বীর একভাবে যুদ্ধ করে যাচ্ছে, কেন তাকে আসতে দেওয়া হবে না, কেন তাকে সাধারণ যে গণতান্ত্রিক অধিকার থেকে তাকে কেন সরানো হচ্ছে। উনি একা কথা বলছিলেন। এই যাদের নাম বললেন এরা কেউ ছিল না, এরা কেউ আসেও নাই। এরকম আরেকবার মুজিব ভাই আমাকে রাত্রে বলেছিল যে আজকে রাতে দেখো কিছু একটা হবে, তারপরে মুজিব ভাই দুঃখ করে বললেন যে কেউ যাচ্ছে না, কেউ আসছে না, ও সেটা শাপলা চত্বরের ব্যাপারে। ওকে ভাই, আমি আপনাকে বলি, 29শে ডিসেম্বর 2013 সালে বেগম জিয়া জামা কাপড় সব বাক্স পেট্রা নিয়ে উনি রেডি হইলেন। মির্জা আব্বা, সরি আমি মির্জা বলতে চাই না, কুত্তার বাচ্চা আমি মির্জা বলি না, ওই যে গোরখদক আব্বাস, এই গোরখদক আব্বাস, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ সালাম, আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ গণভবনে চীনার সাথে মিটিং করলো। আর সাদেক হোসেন খোকাকে দায়িত্ব দেওয়া হইলো বেগম জিয়াকে বুঝায় সুজায়ের জন্য বাসায় নিয়ে যায়। আর গোরখুতুব আব্বাস জামাতের লোকজনদেরকে বললো আমি ওখানে লোকজন দিতে পারবো না, আমি ওখানে যাব না। ওই দিন যদি বিএনপির এই কয়টা নেতা, আমানুল্লাহ আমান, আমির খসরু, মির্জা ফাক, মোহাম্মদ সালাম, আমির খসরু, সালাউদ্দিন, এরা যদি বেগম জিয়াকে কোঅপারেট করে 2013 সালে হাসিনা সরকারের পতন হয়, এরা কেউ তখন বেগম জিয়াকে সাহায্য করে না ভাই। আমি এই সাবজেক্টটা থেকে দূরে যাই, আমি একটু সামনে যাই। আচ্ছা মাসুদ ভাই, বেগম জিয়ার শারীরিক অবস্থা এই, হঠাৎ করে তারেক রহমান বললেন বাংলাদেশে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তের নিয়ন্ত্রক উনি না। এখন এটা শুধু একজন সন্তানের ব্যর্থতা না, উনি বাংলাদেশের বিশাল একটা রাজনৈতিক দলের প্রধান। এখন বাংলাদেশের বিশাল একটা রাজনৈতিক দলের প্রধানদের নিয়ন্ত্রক যদি অন্য কেউ হয়, তাহলে ওই নেতা কি করে বাংলাদেশের দল পরিচালনা করবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে? ডক্টর মাসুদ, এই প্রশ্নটা অত্যন্ত লজিক্যাল, যে আমি দেশেই যেতে পারবো না, তাহলে পরে বা যাব না, তাহলে পরে আমি দেশের রাজনীতি কিভাবে নিয়ন্ত্রণ করব? তার মানে রাজনীতিটা যার জন্য আমি রাজনীতিবিদ, সেই রাজনীতি যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারলাম, আমার আওতার মধ্যে কিছুই থাকলো না, তাহলে আমার রাজনীতি না করাটাই ভালো। রাজনীতিতে যদি আমি রিস্ক গুলো না নিতে পারলাম, তাহলে আমার রাজনীতি না করাই ভালো। যেমন ধরেন অনেককে বলতে শুনেছি এবং আমার নিজের কাছেও মনে হয় যে ব্যাপারটা এটা করা যেত। 5 তারিখে এটা হওয়ার পরে 6 তারিখে আসলে কি হতো? should have been arrested, fine, তাতে কি হলো? অ্যারেস্ট হলে পরে জনগণ জানতো যে না, তাদের মধ্যে অকুতোভয় নেতৃত্ব আছে। he would not come as a lame, মানে he would come out as a hero. এই যে সমস্ত কেসগুলো যে তার চলে গেল, ভিত্তিহীন কেস বা হোয়াট এভার ইট ইজ, তখনও যেত, বরং সে বেরিয়ে আসতো
খানিকটা বীরের বেশে। এইটা কেউ চাচ্ছে না, না উনি নিজে চাচ্ছেন না, এটাই বোঝাটা সমস্যা হয়ে গেছে। যে হোয়াট ইজ ইট, যে ওনাকে উনি যে এটা একটা মোটামুটিভাবে দেশের বা তার 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 দলের অ্যাটলিস্ট তার দলের বিরাট একজন নেতা হিসেবে যে বেরিয়ে আসবেন, সেটাই হতে দেওয়া হচ্ছে না বা হচ্ছে না। সাবজেক্টটা কি মাসুদ ভাই, নীরা এবং মুজিব ভাই, সাবজেক্টটা কি এটা হতে পারে যে লন্ডনে ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে, এখন পর্যন্ত ওই কেসের কন্ডিশন গুলো এক্সিস্ট করে এবং এগুলো এখনো ভ্যালিড? বাংলাদেশে যদি উনি ফেরত যান, একবার যদি ফেরত যান, দেন ইট ইজ গোয়িং টু বি ট্রিটেড that he is abandoning his asylum application and asylum case completely. তো ওনার আর অ্যাসাইলামে এখানের আর কোনো সুযোগ থাকে না। কিন্তু এটা যদি রিজন হয় এবং উনি যদি ওখানে অ্যাসাইলি হয়ে পাসপোর্ট নিয়ে ফেলেন, দেন উনি তো বাংলাদেশে নির্বাচন করারও আর কোনো ক্ষমতা থাকবে না, রাজনৈতিক দল পরিচালনা করারও আর কোনো ক্ষমতা থাকবে না, অ্যাকর্ডিং টু দ্য এক্সিস্টিং কনস্টিটিউশন। আপনার কি এটা মনে হয় না মাসুদ ভাই? দিস ক্যান বি এ রিজন। আমি তো ভিতরে সবকিছু জানি না, এটা একটা কারণ হতে পারে যে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম নিচ্ছি এই বলে যে বাংলাদেশে আমার জীবনের উপর ঝুঁকি আছে। আমি যখন সেই দেশে যাই তখন আমার স্টেটমেন্ট আর থাকে না। তো দ্যাট ইজ এ রিস্ক। যে তুমি তো বলতেছো বাংলাদেশে গেলে তোমার জীবনের ঝুঁকি আছে, বাট ইউ আর গোয়িং টু দ্যাট কান্ট্রি, তাহলে পরে তো ইউ আর আউট অফ রিস্ক। সো দি অ্যাসাইলাম থিং ডাজন্ট স্ট্যান্ড এনি লঙ্গার। এরকম যদি হয় তাহলে তো এটা মুশকিল। আমি জানি না এরকম হয়েছে কিনা। ওকে মাসুদ ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। আমি ডক্টর মুজিব আপনাকে সেম প্রশ্নটা করব। সাবজেক্টটা কি মুজিব ভাই এটা হতে পারে যে ওনার অ্যাসাইলাম কেস ওখানে অ্যাপ্রুভ হয়েছে, আমি এটা জানি, ওনার অ্যাসাইলাম ক্লেম অ্যাপ্রুভ হয়েছে এটা জানি, কিন্তু এখন পর্যন্ত উনি ব্রিটিশ পাসপোর্ট হাতে পাননি। এখন আমার কথা হলো, উনি যদি ওই অ্যাসাইলাম কেসের থ্রুতে পাসপোর্ট নেন, দেন অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশি কনস্টিটিউশন উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বা এমপি হওয়ার মতো আর জন্য এলিজিবল হবেন না। উনি এখন যদি পাসপোর্টের জন্য আটকা পড়ে থাকেন, এটা একটা দিক হচ্ছে উনাকে ওনার দলের নেতারা যারা ভারতপন্থী তারাই চায় না, যেমন সালাউদ্দিন চায় না, আমির খসরু চায় না, মির্ফাক চায় না, আমানুল্লাহ আমান চায় না যে তারেক রহমান দেশে আসুক। কোন সাবজেক্টটা দুইটা, ওনাকে মেসেজ হচ্ছে ইন্ডিয়ান পন্থীরা মেসেজ দিচ্ছে ওয়াকারের সাথে আমাদের কানেকশন আছে, আপনি আসলে রিস্ক আছে, আপনি যে রিস্কে ছিলেন আপনাকে আবার ওই আর্মি এই রিস্কে ফালাইয়ে দিবে। মুজিব ভাই, আমি এক্ষেত্রে স্পেসিফিক কোশ্চেন না, এই ব্যাপারটা নিয়ে আপনি কি কোনো কথা অ্যাড করতে চান যেটা আপনি জানেন আমরা কেউ জানি না? আমি ব্যক্তিগতভাবে তেমন কিছু জানি না এই ব্যাপারে, তবে আমি যদি বুঝি যে উনি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান, অ্যাক্টিং চেয়ারম্যান, উনি আগামী দিনের যদি বিএনপি পাওয়ার আসে মোস্ট লাইকলি উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে। ওনার ওই লেভেলের একটা লোক ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাসাইলামের জন্য ওয়েট করবে, এটা একটা হাস্যকর। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি না যে এইটা রিজন হইতে পারবো না, কারণ এখন হাসিনা সরকার নাই। এই মুহূর্তে ওনার দেশে যে অপোনেন্ট ছিল, যার কাছে গেলে তার লাইফ রিস্ক ছিল, ওনার না, ওনার মতো আরো বিএনপি এবং জামাত অনেক লোকেরই তাই ছিল, ওনার সবচেয়ে বেশি ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সেই জিনিসটা, সেই ফ্যাক্টরটা এখন নাই। আমি মনে করি না যে উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য এতটা লালায়িত। উনি বাংলাদেশে গেলে উনি রেড পাসপোর্ট পাবে, উনি দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারবে, এটা ওনার জন্য একটা বড় ব্যাপার নয়। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য রিজন। আমার কাছে যেটা মনে হয় যে ওনাকে হয়তো বিএনপির ভিতর থেকেই হোক বা বাংলাদেশে ইন্টেলিজেন্স এজেন্সি থেকে হোক বা যেখান থেকেই হোক, ওনাকে এমন একটা জিনিস দেওয়া হচ্ছে যে ইফ ইউ কাম ইউর লাইফ উইল বি অ্যাট রিস্ক। এখন কথা হলো অ্যাজ এ রাজনীতি নেতা হিসেবে আপনি এটা আর্গুই করতে পারেন যে ইউ মে হ্যাভ টু টেক এ রিস্ক সামটাইম। হ্যাঁ, লাইফের রিস্ক নিতে হতে পারে আপনাকে। এমন অনেক রাজনীতিবিদ ছিলেন যারা লাইফ রিস্ক দিচ্ছেন, আবার অনেকে লাইফ রিস্ক দিয়ে প্লেন থেকে সিঁড়িতে নামার সময় গুলি খেয়ে হত্যা হয়েছে। আপনি নিশ্চয় মনে আছে ফিলিপিনের ঘটনা, কিনোর হাজবেন্ডের ঘটনা নিশ্চয় মনে আছে আপনার। তো থিংস আর দেয়ার। এখন উনি এক্স্যাক্টলি কি কারণে যেতে পারতেছেন না এটা আমি আপনাকে বলতে পারবো, তবে আমি যদি জানি ওনার মায়ের প্রতি অত্যন্ত উনি ক্লোজ, এবং অবশ্যই আমি জানি যে ওনার হার্ট ইজ দেয়ার, উনি অবশ্যই যেতে চান, কিন্তু কোন বাধায় উনি আটকে আছেন আই হ্যাভ নো
মানে আমি 100% আমি বলতে পারবো না এই কারণে নিয়ে যেতে পারতেছে না। তবে আমি যেটা বুঝতে পারি বা অ্যাসেস করতে পারি একটা সাধারণ নাগরিক হিসাবে, হয়তো ওনাকে এইভাবে বলা হচ্ছে, কে বলতেছে কি বলতেছে সেটা আমি জানি না, যে আপনি এই মুহূর্তে দেশে আসলে আপনার লাইফের উপর রিস্ক আছে এবং আপনাকে আমার দেশ আপনার প্রয়োজন, পার্টির জন্য আপনার প্রয়োজন, আপনি দেশের কারণে হলেও আপনি এই মুহূর্তে এইভাবে রিস্ক নিয়েন না। হতে পারে মুজিব ভাই, দেন এই মুহূর্তে মা যেখানে মৃত্যু সজ্জায়, যে কোনো সন্তান, মানে তারেক রহমান তো আর ভিন্ন কিছু না, সে সন্তান। আপনার মায়ের সাথে তো তারেক রহমান পার্টি চেয়ারম্যান না, মায়ের কাছে সে হলো সন্তান। আর তার কাছে খালেদা জিয়া হলো, আমাদের কাছে খালেদা জিয়া 3টার প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, সবই আমাদের কাছে, কিন্তু ওনার কাছে তো মা। আপনার কাছে আপনার মা যেমন, ওনার কাছে ওনার মা কাছে কোনো অংশে কম না। তো সেই মুজিব ভাই আপনি সত্যি কথা বলছেন, আমি আছে যে কারণে উনি যেতে পারতেছেন না, নাহলে আমি আর কোনো কারণ দেখি না এখানে। ওকে মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনার কাছে আমি সেম প্রশ্নটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করি। মুজিব ভাই যে কথাটা বলছে যে বেগম জি আমাদের সবার কাছে নেত্রী, কিন্তু তারেক রহমানের কাছে মা, এবং তারেক রহমান সবার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি খালেদা জিয়ার কাছে ওনার সন্তান। আপনার কি মনে হয় মুজিব ভাইয়ের কথাটা অত্যন্ত লজিক্যাল, যে তারেক রহমানের মতো একজন মানুষ ব্রিটিশ পাসপোর্টের জন্য এই লন্ডনে বসে থাকবে, এইটাই কারণ, নাকি আপনার মনে হয় অন্য কোনো কারণে তারেক রহমান যাচ্ছে না? আপনাকে আপনার অনুভূতিটা আপনি একটু বলুন, কারণ ডক্টর মাসুদ এবং মুজিব এবং আপনার কাছে আমার এর চেয়েও সিরিয়াস একটা প্রশ্ন আছে। আপনি এই কোয়েশ্চেনটা আপনার 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 বিশ্লেষণটা কি, আপনার কি মনে হয়? জেকব ভাই, এখানে যে বিষয়টা আসছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি গোড়াঘাটে বলবো রয়ের সাবজেক্ট। এখানে পাসপোর্টের কোনো সাবজেক্ট না। আমি যদি সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অ্যাসাসিনেট থেকে শুরু করে যদি দেখি যে ফ্যামিলিতে আজকে এই রিস্কটা কেন সে নিবে, তার তো আর 5টা ভাই বোন নেই যে তারা তার পিছনে দাঁড়াবে। এটা একেবারে নিতান্ত তার ফ্যামিলির সাবজেক্ট হয়ে গেছে। আর মা আর সন্তানের সাথে যে সম্পর্ক, এটা শুধু মা বুঝবে এবং সন্তান বুঝবে। আজকে আমরা পাসপোর্ট নিয়ে কথা বলি, দল নিয়ে কথা বলি, যেটা নিয়ে কথা বলি, সবকিছুর ঊর্ধ্বে তাদের মা এবং ছেলে। এখন মা মুমূর্ষ অবস্থায় তার পাশে তার ছেলে নাই, এই জন্য যে ছেলে বলে কোনো কথা না, একজন সন্তান তার পাশে নেই, তাই এই যে ব্যথা, এটা শুধু সে নিজেই বুঝতে পারছে, যেটা জনগণকে শত কিছুর বিনিময় হলেও বুঝাতে পারবে না। এটা শুধু মায়ের স্থানে থাকলে মা বুঝতো, এবং সন্তানের স্থানে থেকে সন্তান সে বিষয়টা বুঝতে পারছে এবং সে ফিল করতে পারছে। আর এখন যেটা আমাদের দেশের পরিস্থিতি এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, সেটা হলো গত 16 বছর যে স্বৈরতন্ত্র বাংলাদেশকে শাসন করছে। দেখেন, একটা দেশের, আমরা যদি ইতিহাস ধরে চিন্তা করি, একটা দেশের পলিটিশিয়ানদেরকে তারা কি করে হত্যা করে, কি করে গুম করে, কি করে এই যে ক্লিং গুলো, পলিটিক্যাল ক্লিং গুলো আমাদের দেশে হয়েছে, এটা তো চুরি ডাকাতির কোনো ক্লিং হয়নি। প্রতিটা পলিটিশিয়ানকে ধরে ধরে কিল করা হয়েছে, প্রতিটা ছাত্র নেতাকে ধরে ধরে কিল করা হয়েছে। এই বিষয়টা তো কেউ মানে ধামাচাপা দিতে পারবে না, এটা তো সত্য কথা। তো এই সিচুয়েশনে, এই অবস্থায় তার যে নিরাপত্তা ওখানে নাই, সেটা তো আমরা সবাই বুঝি। এখন আমরা যতই বলি যে 24-এর পরে কেন সে চলে গেল না, 24-এর এই আন্দোলনের পর সে গিয়ে দাঁড়ায় তো করতো, কিন্তু একটা দল তো একজনকে দিয়ে হয় না, একটা দল চালাইতে হলে দেখেন কতজন এর ভিতরে আছে। এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি। হিন্দুস্তান টাইমস, মুজিব ভাই, মাসুদ ভাই দুইজনে জানে, আমি রেফারেন্সটাই আমি তাদের কাছে যাব। হিন্দুস্তান টাইমস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3টা ব্যর্থতার কথা বলছে, এবং এই 3টা ব্যর্থতার খেসারত হিসাবে তারা বলছে বিএনপি এক্সিস্ট করে কিনা সন্দেহ আছে। তার ভিতরে 1 নম্বর কারণ, যে কারণে আওয়ামী সরকার তথা হাসিনার পতন হয়েছে, ভারতীয় তোষণ নীতি, ভারতকে এক্সেসিভলি বাংলাদেশে অ্যাক্সেস দেওয়া, অর্থাৎ ভারতকে এমন ভাবে বাংলাদেশকে অ্যাক্সেস দিচ্ছে সরকারের মধ্যে, এটা ছিল 1 নম্বর কারণ, যে এই জন্য হাসিনার এবং আওয়ামী লীগের পতন হয়েছে। হিন্দুস্তান বলছে বিএনপি সেম নীতির উপরে বর্তমানে রাজনীতি করতেছে।
রাইট। বিএনপি ভারতকে যদি ওয়াদা করে থাকে যে হাসিনা ডেলিভার করছে, আমরাও তা ডেলিভার করব। আপনি দেখেন বিএনপির প্রত্যেক নেতা, সিনিয়র নেতা, সালাউদ্দিন বলেন, আমির খসরু বলেন, আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমানুল্লাহ আমান বলেন, মির্জা ফাক বলেন, তাদের নেতার কথাটা এখন ওবায়দুল কাদেরের মতো। যাচ্ছিলাম না, আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না, আজাইরা ওইদিকে যাবেন কেন? আপনি আমার প্রশ্নের কথার জবাব দেন। কিন্তু যদি এই কথাটা বলে, তাহলে এখন তারেক রহমান বলছে আমার অনুমতি নাই দেশে যাওয়ার। তো তারেক রহমান যদি ইন্ডিয়ান আওয়ামী পলিসিটাকে গ্র্যাব করে ওইটার উপরে রাজনৈতিক দলকে চালায়, তাহলে ওনার অনুমতির নিয়ন্ত্রক কে? ভারত। এবং বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের যদি নিয়ন্ত্রক হয় ভারত, সেটি ওই বাংলাদেশের আর রাজনৈতিক নেতা হওয়ার, চেয়ারম্যান হওয়ার বা সরকার প্রধান হওয়ার যোগ্যতা রাখে? এবার বলেন আপনি কি বলতে চাইছেন? আপনি তো ফিনিশিং দিয়ে দিলেন, এখন কি বলবো? এখানে মূল কথাটা হলো ভারত। এখানে ভারত এই আওয়ামী লীগকে সামনে রেখে তাদের অবস্থার মধ্য দিয়ে তারা এই বাংলাদেশকে রান করতে চাচ্ছে এবং পিছনে বিগত 54 বছর তারা একই কাজ করে আসছে। তারা এই জায়গা থেকে সরবে না। এখন এই জায়গা থেকে সরানোর জন্য নতুন করে বাংলাদেশি তৈরি হতে হবে, দেশপ্রেমিক তৈরি হতে হবে। আমাদের দেশে আছে সব অর্থপ্রেমিক, তারা অর্থের পিছনে দৌড়াচ্ছে। যাদেরকে ক্যারট দেখাবে তার পিছনে সে দৌড়াবে। বাংলাদেশকে ভালোবাসার জন্য তারা দৌড়াচ্ছে না। আপনি আমাকে আমার প্রশ্নের আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনার প্রশ্নটা বুঝেছি। এখন আপনার প্রশ্নের উত্তর এক কথায় বললে তো হবে না, কারণ আপনি আমাকে একটা কথা বলেন। কথায় বলতে চাচ্ছেন আপনি একটা রাজনৈতিক দলকে ব্লেম দিচ্ছেন, একজন ব্যক্তিকে ব্লেম দিচ্ছেন। আপনি গত 16 বছরের সিচুয়েশন থেকে উঠে আসা যে বিষয়গুলো, সেটা নিয়ে আপনি একটু বিশ্লেষণ করেন, সেই সাবজেক্টটা নিয়ে একটু বলেন যে বাংলাদেশটা এখন কিসের উপরে দাঁড়িয়ে আছে। আজকে বাংলাদেশটাকে কন্ট্রোল করতেছে ভারত। মীরা, আমার কথাটা শুনেন। এই মুহূর্তে আমি বলছি তারেক রহমান বাংলাদেশে আসার জন্য বলছে, তার নিয়ন্ত্রণ তার কাছে নাই। আপনি এটাকে এক কথায় উত্তর দেওয়া যায়, নিয়ন্ত্রণকর্তা কে? তাইলে নিয়ন্ত্রণকর্তা ভারত। ওকে মীরা, আমি আপনার কাছে ব্যাক করতেছি। মুজিব ভাই, না ডক্টর মাসুদ, আপনার কাছে যাব। তারেক রহমানের নিয়ন্ত্রণকর্তা কে? একটা সিনারিও বলি, একটা পরিস্থিতি বলি আপনাকে, যে একটা সময় আমাদের ওই 111 পরে একটা কথা আসছিল, একটা টার্ম চলে আসলো রাজনীতিতে, -2। এখনো ওই টার্মটা, আমি সিনারিওটা বলতেছি, যদি থাকে, যেমন ধরেন -2, এখন ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে। আগে -3 ছিল, আইডিয়া ছিল খালেদ বেগম জিয়া এবং শেখ হাসিনা। এখন -2 যেটা আর কি, দি থিওরি ইজ বেগম জিয়া অ্যান্ড তার ছেলে তারেক রহমান, দুইজনই হচ্ছে -2। এখন এই সিনারিওটার পালন করার জন্য, এই সিনারিওটাকে নারিশ করার জন্য লোকজন আছে। এই সিনারিওটা চাচ্ছে কে? চাচ্ছে মেইনলি ইন্ডিয়া, কারণ তারা হাসিনাকে আরেকবার প্লেস করার জন্য মরিয়া হয়ে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট। তাদের যে 40-50 বছরের ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেছে এবং চারিদিক থেকে বিপদ ধেয়ে আসতেছে, চারিদিকের প্রতিটি কান্ট্রির সাথে তাদের রিলেশন খারাপ হয়ে যায়, তারা অ্যাটলিস্ট সিকিউরিটির কারণে বাংলাদেশকে চায়। সিকিউরিটি মানে তার 7 সিস্টার হারাবে কিনা, বাংলাদেশ আবার নিয়ন্ত্রণ চায়। ওই নিয়ন্ত্রণ আনতে গেলে এইবার -2-তে আসছে বেগম জিয়া অ্যান্ড তার ছেলে। তো বেগম জিয়া তো -2 -1 কাছে চলে গেছে অলমোস্ট, আল্লাহ না করুক, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন। কিন্তু এদের আনন্দের জন্য বেগম জিয়া ইজ মাইনাসের দিকে তারা গুনতেছে, এবং তার পাশের লোকজন আর একটা মাইনাসের অ্যাসিওরেন্স তারা রেডি করতেছে। এই ইন্ডিয়ার যে চাহিদা যে আর একটা মাইনাস হবে, হাও তাকে দূরে সরিয়ে রাখবে কিভাবে, সেটা তাদের দলকে দিয়েই হচ্ছে। এটা সবাই জানে, আপনি বারবার বলছেন, সমস্ত বিশ্লেষকরা বলছে, যতগুলি সোশ্যাল মিডিয়া তারা সবাই বলছে যে এভরিবডি একমত একটা ব্যাপারে, যে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ
তারা যদি এই ফর্মুলাটাকে নারিশ করে বা প্রতিপালন করে এবং জানায় যে আপনি আসবেন, -2 কিন্তু এখনো আছে এবং আপনাকে মাইনাস করে দেওয়ার একটা সম্ভাবনা আছে, এই যে ভয়, এটা জিয়ায় রাখছে। সো এটা যদি তারেক রহমান বুঝে থাকে যে এটা there is an attempt on my life, এবং তাতে যদি তিনি না যান, তাহলে তো তখন আর কি করার থাকতে পারে? মানে এই -2 ব্যাপারটা এখনো চলছে বলে একটা সিনারিও আমি বললাম। আমি কি এটা অকাট্য প্রমাণ করতে পারবো? নো, অকাট্য প্রমাণ নাই। কিন্তু অবস্থা দৃষ্টে পারিপার্শ্বিকতা দেখে যদি কেউ এই ইয়েতে আসে, সেটাই তো অ্যানালাইসিস। সেটা হচ্ছে যে এখনো -2 ব্যাপারটা চালু আছে, এবং এবার আনফরচুনেটলি -2 হচ্ছে মা আর ছেলে, আর কেউ না। তো ডক্টর মাসুদ, আপনাকে আমি একটা কথা বলি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন ইরানি রেভলিউশন হলো 1978-79-এ, সিআইএ এবং ইউনিয়ন কোর্টস অফ ফ্রান্স তাকে ইনফর্ম করছে যে এই মুহূর্তে তোমার ইরানে যাওয়া তোমার জন্য অত্যন্ত ক্ষতিকর, তোমাকে ফালাইয়া দিবে, কারণ ওখানে মোসাদ আছে, ওখানে MI6 আছে, অন্যান্য ইন্টেলিজেন্স আছে, তোমাকে ফালাইয়া দিবে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি বলছে, ইফ আই লিড দ্য রেভলিউশন and that cost my life, I will accept the loss of my life. I have to be there because this is the beginning of the result of the revolution. I have to show the people that I am there. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আমার কথাটা আপনারা যদি গুগল করে দেখেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার শুভাকাঙ্ক্ষীদের কথাকে ওভাররুল করছে, তার নিজের পরিবারের কথাকে সে ওভাররুল করছে, বন্ধু বান্ধব এবং নাস্তিক নেতা কর্মীদের কথাকে সে ওভাররুল করছে। এখন আপনি আর আমি যদি মেনে নেই যে তারেক রহমান আর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এক না, then that's a different logic. I'm not gonna go there. আপনি কি মনে করেন এই যে তারেক রহমান বলছে বাংলাদেশে যাওয়ার নিয়ন্ত্রণের বাইরে, উনি এটা নিয়ন্ত্রণ করেন না, কোন কি ওনার কোমর সোজা হইয়া দাঁড়াইলো, নাকি প্রমাণ করলো যে উনি একজন নেতৃত্ব গুণাবলহীন একজন মানুষ, এই গুণাবলী ওনার নাই, উনি এই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন? No, that charisma is different. Ayatollah Ruhullah Khomeiniর যেই কারিশমা and charismatic character এবং যে নির্ভয় যে চরিত্র, that is not expected or that is not even there in তারেক রহমান। ওইটা ওনার নেতৃত্ব ইতিহাস জানে, it was a different thing. অ্যাটেম্প্ট হয়নি তাও না, কিন্তু উনি নামার পরেও অ্যাটেম্প্ট হয়েছে, উনি নামার পরে লটস অফ অ্যাটেম্প্ট, এমনকি ওনাদের ইয়েতে পার্লামেন্ট, মানে একদম পার্লামেন্টের ভিতরে বম্বিং হয়েছে, and lot of big leaders were killed, একটার পর একটা মেরে ফেলছে। বাট ওই মেরে ফেলার ভয়তে যদি ওনারা না থাকতেন, তাহলে আর আজকের ইরান, অকুত ভয় ইরান সবার সামনে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে সারা পৃথিবীর শাসনের এগেনস্টে আঙ্গুল তুলে কথা বলতে পারতো না, আজকে পারছে। আমাদের কি দুর্ভাগ্য যে আমরা এই ধরনের কোন নেতা পাবো না বাংলাদেশে? তারেক রহমানের মতো একজন নেতা খুঁজে পাইছি, আমরা মনে করছি জিয়া সন্তান, উনি রুহুল্লাহ খোমেনির মতো নেতৃত্ব দিবে, ম্যান্ডেলার মতো নেতৃত্ব দিবে, ভাসাব হাভেলের মতো নেতৃত্ব দিবে, এবং উনি সবার শেষে বলল এই প্রতিবাদ না, আমি তৃপ্তি না। ত্যাগের ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে, যে কোনো নেতৃত্বের ক্ষেত্রে দেখবেন মেজর সব রিস্ক থাকে সবসময়। কোনো সময় রিস্কটা ঠিকও হয়ে যায়, তারপরেও নেতৃবৃন্দরা তাদের অনুসারীদেরকে ঠিক রাখার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, তাদের এইমে পৌঁছানোর জন্য, তাদের গোলে পৌঁছানোর জন্য তারা রিস্কগুলো নিয়ে থাকেন। এই রিস্কটা নেওয়াটা আমরা শুনেছি অনেকের কাছে বলতে যে আমি হলে চলে যেতাম, আই উড হ্যাভ গন, কি হতো, অ্যারেস্ট হয়ে তারপরে কি হতো, ভিতরে থাকতাম। ওকে, ভিতরে থাকলে পরে কেসগুলো আস্তে আস্তে চলে যেত, জনতার চাপে থাকতো না থাকলে পরে আই উড কাম আউট অ্যাজ এ বিগ হিরো। একটু আগে বললাম, ওই ক্যালকুলেশনে যাচ্ছে না তো কেউ। ক্যালকুলেশন ইজ ডিফারেন্ট। মাসুদ ভাই, মাহমুদুর রহমান সাহেবকে কিন্তু আগেই বলা হয়েছে যে আপনি ঢাকা এয়ারপোর্টে নামলে আপনাকে অ্যারেস্ট করা হবে। উনি কিন্তু হাজতে গেছে, উনি কিন্তু ভয় পান নাই। মাহমুদুর রহমান সাহেব হাজতে গেছে, এর নিচে বীরের মতো হাজত থেকে বাইরে আসছে। মাহমুদুর রহমানের মতো লোকজন একা দাঁড়াইয়া এই কাজটা করছে। মাহমুদুর রহমানের তো এত বড় দল পিছনে নাই। মাহমুদুর রহমান তো জিয়ার সন্তান না, মাহমুদুর রহমান তো
বেগম জিয়ার সন্তান না। তারেক রহমান দেশে গিয়ে যদি অ্যারেস্ট হতেন, কোটি কোটি মানুষ তারেক রহমানকে ঘিরে রাখতো, এবং তারেক রহমানকে যদি হাজতে নিত, তাইলে ওই বরকত আব্বাস আর মির্জা ফাকের কথায় রেভলিউশন থাকতো না। বিএনপির লোকজনরা, ছাত্রদল, যুব দলের লোকজনরা ডিপ করে তারেক রহমানকে হাজত থেকে বাইর করে ফেলাইতো। তারেক রহমানের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো ছিল না। তারেক রহমান এই সুযোগটা নিতে ফেল করছে। আমি ডক্টর মুজিব আপনার কাছে যাব। আমি ডক্টর মাসুদ এবং নীরার মতামত শুনছি। আপনার কি মনে হয় তারেক রহমান ক্যালকুলেটিভ মেজারে সে কি একজন নেতার পরিচয় দিছে, নাকি আপনি মনে করছেন সে ফেল করছে? আসলে আমরা অনেক সময় কথা বলি, আমরা আশা করি একটা জিনিস, হ্যাঁ, কিন্তু আমরা অনেক কিছুকে ঠিকভাবে অ্যানালাইজ করতে চাই না। যেমন ধরেন, গিভেন এক্সাম্পল, আমি এই কথাটা একদিন হয়তো আপনি এখানে বলেছিলাম, তারেক রহমান তার পিতাকে হারান অত্যন্ত অল্প বয়সে একটা সাংঘাতিক মর্মান্তিক একটা অবস্থায়, এবং ওই হারাবার পরে ম্যাডাম এবং ওনার সংসার নিয়ে যত রকম ওনারা ফেস করেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে ম্যাডামের এমন একটা অবস্থা ছিল, আমি এগুলো জানি ব্যক্তিগতভাবে, হ্যাঁ, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে ওনার ইভেন বাজার খরচ, বাজারের জিনিসটা পর্যন্ত পার্টি কিছু কিছু ছেলে পেলেরা লুকায় লুকায় ওনার বাসায় দিয়ে আসতো। ওনার বাসা ভাড়া দেওয়ার মতো ক্ষমতা ছিল না, আপনারা এগুলো সবাই জানেন। এবং ওই অবস্থাতে তারেক রহমান বড় হচ্ছে, তার যখন বাবা হারায়, তাই সে ইজ এ টিনেজার, তার ম্যাচুরিটি চিন্তা করেন। তারপর এরকম একটা ট্রমা হয়েছে, এই ট্রমার যে ইফেক্ট তার হোল লাইফে, এটাকে আপনাকে কাউন্টে নিতে হবে। উনি কি চাবে হোয়াট হ্যাপেন টু হিম এন্ড হিজ ফ্যামিলি, সেম থিং ক্যান হ্যাপেন টু হিজ ওয়াইফ এন্ড হিজ ডটার? একই রকম জায়গাতে আমি আপনি যদি হই জায়গাতে, তারেক রহমান তো মহামানব না, ওনাকে মানুষ হিসেবে দেখতে হবে। আমি আপনি এই জায়গাটা যদি এই ট্রমা দিয়ে আমি যেতাম, আমি কি পারতাম এটা করতে? তো ওনাকে দেখতে, উনি দুইটা রোলে আছে এখানে। একটা রোল হলো ওনার উপরে যে ট্রমা গেছে এবং ওনার যে রেসপন্সিবল ফর দ্য ফ্যামিলি এবং পার্টি, এটা একটা জায়গাতে উনি দাঁড়িয়েছেন। আরেকটা জায়গাতে দাঁড়িয়েছেন, হি ক্যান বি এ গ্রেট লিডার অফ বাংলাদেশ। উনি আসলে বাংলাদেশে বিরাট একটা কিছু হতে পারে, দ্যাট ইজ ট্রু। কিন্তু ওনার সাইকেলে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ওনার জায়গায় হইতেন এবং আপনি যদি এই ট্রমাটা দিয়ে যেতেন, যে অল্প বয়সে আপনার বাবা যে সবচেয়ে ক্ষমতাবান ছিল, যার আন্ডারে সবকিছু ছিল, হি কুড নট সার্ভাইভ, ট্রমাটিক ওয়েতে হি ডাইড, এবং তারপর ওনার যে ফ্যামিলি যে কষ্টের মধ্যে দিয়ে গেছে, যে আনসার্টেনিটির মধ্যে দিয়ে গেছে, আপনি কি ওনার জায়গায় থাকলে একই জিনিস যদি আপনার উপরে আসে, যে এরকম একটা চান্স আছে যে আপনাকে এইভাবে সামরিক বাহিনী কিছু লোক যারা আপনাকে অপছন্দ করে, দে মাইট কিল ইউ, দেন what you leaving your wife and your children to? তো এই জায়গা থেকে যদি আপনি ওনাকে অ্যানালাইজ করেন, ওনার ভিতরে যে দ্বৈততা চলতেছে, try to understand that. একদিকে that influence is still there, ইনি ওইটা সারা জীবন ক্যারি করতেছেন, তারপরে ওনার উপর এত বড় একটা রেসপন্সিবিলিটি, এইটাকে ওভারকাম করা ইজ নট এ ইজি থিং। আমরা যার সাথে ওনাকে তুলনা করার চেষ্টা করতেছি, খোমেনি বলেন, আই নো দে আর অল গ্রেট লিডার, but Khomeini did not go through what Tarek went through. আপনি বুঝতে চেষ্টা করেন জিনিসটা। যেমন শেখ হাসিনা বড় অবস্থাতে তার প্যারেন্টস, মানে শেখ মুজিবকে ওয়াজ কিল্ড, এবং সেটা সে কোনোদিন ভুলতে পারে না, এবং যার কারণে সে বাংলাদেশে এসে মানে মানুষের জীবন তামাতামা করে দিচ্ছে সবার জীবন। কেন? তার বাবার খুনের বিচার সে চায়। হ্যাঁ, জাস্ট ইমাজিন, তারেক রহমান যদি একইভাবে বলে যে আমি আমার বাবার খুনের বিচার চাই, আপনাকে বুঝতে হবে জিনিসগুলো। তো তারেক রহমানের যে ভিতরটা যদি আপনি অ্যানালাইজ করেন, আপনি যদি ওই জায়গাটায় থাকতেন, ইটস নট ইজি ডিসিশন। আমরা ওনাকে চেষ্টা করতে পারি এবং জনগণ আশা করতেই পারে, বাট জনগণ কাউন্টে নিতে হবে হোয়াট হি ওয়েন্ট থ্রু, এবং এটা যদি